কোটি কোটি টাকার একটি বেন্টলি হঠাৎ মুম্বাইয়ের মেরিন ড্রাইভের মাঝখানে থেমে গেল, যার ফলে পেছনে গাড়ির সারি লেগে গেল এবং হর্নের শব্দে চারদিক গমগম করে উঠল। একটি দামি স্যুটে একজন লোক নিচে নামল, তার পা কাঁপছিল। যখন সে দেখল একটি রোগা পাতলা মেয়ে তার পিঠে একটি ছোট শিশুকে নিয়ে ময়লার বালতি থেকে প্লাস্টিকের বোতল কুড়োচ্ছে, তার চোখ ওই দৃশ্যে এমনভাবে আটকে গেল যেন কেউ তাকে সম্মোহিত করেছে। তার বুক খুব জোরে ধুকধুক করছিল। সেই মেয়েটির মধ্যে এমন কিছু পরিচিত ছিল যে মুম্বাইয়ের সবচেয়ে শক্তিশালী রিয়েল এস্টেট টাইকুন অর্জুন মালহোত্রা তার চোখ ফেরাতে পারছিলেন না। তিনি সঙ্গে সঙ্গে তার ড্রাইভারকে গাড়িটা রাস্তার একপাশে সরিয়ে নিতে ইশারা করলেন। পেছন থেকে আসা হর্নের শব্দের পরোয়া না করে এই আকস্মিক সাক্ষাৎ কি সেই নিয়তির অংশ ছিল, যা এমন এক সত্য প্রকাশ করতে যাচ্ছিল যার কথা তিনি কখনো ভাবারও সাহস করেননি? অর্জুন গাড়ি থেকে নামলেন, নিজের লাখ টাকার হারমেসটাই ঠিক করতে করতে। আগস্টের সকাল, মুম্বাইয়ে যেন আগুন ঝরছিল, কিন্তু তার কপালে জমে থাকা ঘামের ফোঁটাগুলোর কোনো অনুভূতি তার ছিল না। তার মাথায় শুধু সেই রোগা পাতলা মেয়েটির ছবি ছিল, যার লম্বা চুল পরিপাটি করে বাঁধা ছিল এবং পুরানো স্কুল ইউনিফর্ম বারবার ধোয়ার ফলে বিবর্ণ হয়ে গিয়েছিল। মেয়েটি ময়লার বালতিতে ঝুঁকে মনোযোগ দিয়ে একটা একটা করে প্লাস্টিকের বোতল ও ক্যান তুলে একটি ছেঁড়া বস্তার মধ্যে রাখছিল। তার পিঠে কাপড়ের একটি ঝোলায় প্রায় ৬ বছর বয়সী একটি শিশু ঘুমোচ্ছিল। শিশুটির মাথা তার বোনের কাঁধে হেলান দেয়া ছিল। এই দৃশ্য অর্জুনের বুকে একটি তীব্র মুষ্টাঘাতের মতো লাগল, যার ফলে তাকে ভারসাম্য বজায় রাখার জন্য গাড়ির হাতল ধরে থাকতে হল। মেয়েটি একটি ময়লার বালতি থেকে অন্যটিতে বড় দক্ষতার সাথে যাচ্ছিল। সেই বিষয়ে বিন্দুমাত্র অবগত ছিল না যে কেউ তাকে দেখছে। অর্জুন চুপচাপ তাকে দেখতে থাকলেন। তার হৃদয় আরও সংকুচিত হল যখন তিনি দেখলেন যে মেয়েটি খালি পায়ে তপ্ত ফুটপাতের ওপর দিয়ে হাঁটছে। তার পুরনো রাবারের চটিগুলো বস্তার সাথে বাঁধা ছিল। হয়তো সে কেবল তখনই সেগুলো পরত যখন খুব দরকার হতো। মেয়েটিকে বছরের বেশি মনে হচ্ছিল না, কিন্তু তার চেহারায় বয়সের তুলনায় অনেক বেশি বুঝ ছিল, যা তাকে কারো কথা মনে করিয়ে দিল। না, এটা হতে পারে না। তার মেয়ে তার মায়ের সাথে বিলাসবহুল জীবনযাপন করছে। সে কি করে এই আবর্জনা কোড়ানো মেয়েটি হতে পারে? যখন মেয়েটি রাস্তা পার হওয়ার জন্য ঘুরল, অর্জুন চমকে উঠলেন। তার উঁচু কপালে ডান দিকে একটি ছোট চাঁদের আকারের চিহ্ন ছিল, ঠিক তেমনই একটি চিহ্ন যা তার মেয়ের ৫ বছর বয়সে সাইকেল থেকে পড়ে যাওয়ার সময় তৈরি হয়েছিল। স্মৃতিগুলো বন্যার মতো ভিড় করল। ছোট্ট মায়ার কান্না, তার কপাল থেকে রক্ত ঝরছিল এবং তিনি নিজেই তাকে কোলে তুলে হাসপাতালে ছুটেছিলেন। বাবা, খুব ব্যথা হচ্ছে। তার ছোট্ট কণ্ঠস্বর আজও তার কানে বাজছিল। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি সবসময় তাকে রক্ষা করবেন, তাকে কখনো কষ্ট পেতে দেবেন না। কিন্তু মেয়েটি রাস্তা পার হয়ে গিয়েছিল। তবে মাঝপথে হয়তো সে বুঝতে পারল যে কেউ তাকে দেখছে। সে ঘুরল, তার পরিষ্কার কিন্তু সতর্ক চোখ সরাসরি অর্জুনের দিকে তাকালো, মাত্র এক মুহূর্তের জন্য। কিন্তু এইটুকুই তার জন্য যথেষ্ট ছিল যে তিনি চিনতে পারলেন এগুলো মায়ার বড় বড় গোল চোখ এবং লম্বা ঘন পাপড়ি, তার মেয়ের চোখ। সময় যেন সেই মুহূর্তে থমকে গেল। বাবা মেয়ে কয়েক মিটারের দূরত্ব থেকে একে অপরকে দেখছিল, কিন্তু এই দূরত্ব ৫ বছরের বিচ্ছেদের খাদ বলে মনে হচ্ছিল। মেয়েটি ভয় পেয়ে গিয়েছিল। সে দ্রুত তার পিঠে বাঁধা ঝোলাটি ঠিক করল এবং দ্রুত রাস্তার অন্যদিকে চলে গেল। দাঁড়াও মা! অর্জুন তার পেছনে ছুটলেন, কিন্তু গাড়ির ভিড় তাকে থামিয়ে দিল। তিনি অসহায়ভাবে দাঁড়িয়ে সেই মেয়েটিকে একটি ছোট গলিতে অদৃশ্য হতে দেখলেন। তার বুক ঢোলের মতো বাজছিল, মাথায় হাজারো প্রশ্ন ঘুরছিল। সে কি মায়া ছিল? কিন্তু এটা কিভাবে সম্ভব? প্রিয়া কি করে তার মেয়েকে এমন দারিদ্র্যের মধ্যে থাকতে দিতে পারে? নাকি এটা শুধু একটি অদ্ভুত কাকতালীয় ঘটনা ছিল? কিন্তু সেই চিহ্ন, সেই চোখগুলো। যখন তিনি তার বেন্টলির কাছে ফিরে এলেন, তিনি ফুটপাথে কিছু একটা পড়ে থাকতে দেখলেন। একটি পুরানো ছবি যা হয়তো মেয়েটির পকেট থেকে পড়ে গিয়েছিল। তিনি ঝুঁকে সেটা তুলে নিলেন এবং তার পুরো শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। এটা বহু বছর আগের পারিবারিক ছবি ছিল, যেখানে তিনি, প্রিয়া, ৭ বছর বয়সী মায়া এবং কোলে ১ বছরের রোহন ছিল। ছবিটি পুরানো এবং কিনারাগুলো ছেঁড়া ছিল, কিন্তু ৪ জনের মুখেই সুখের হাসি স্পষ্ট দেখা যাচ্ছিল। তার এই মুহূর্তটা ভালো করে মনে ছিল। রোহনের প্রথম জন্মদিন, যখন তাদের পরিবার সম্পূর্ণ ছিল, যখন তিনি তার ইচ্ছা এবং উচ্চাকাঙ্ক্ষার জন্য সবাইকে ঠকাননি। ফোনের ঘণ্টা বাজল, তাকে বর্তমানে ফিরিয়ে আনল। স্যার, আপনি কোথায়? সবাই আধ ঘণ্টা ধরে আপনার জন্য অপেক্ষা করছে।
এই 500 কোটি টাকার কন্ট্রাক্টটা খুবই জরুরি। অ্যাসিস্ট্যান্টের উদ্বিগ্ন কণ্ঠস্বর এলো। অর্জুন হাতে থাকা ছবিটির দিকে দেখলেন এবং তারপর সেই গলির দিকে তাকালেন যেখানে মেয়েটি অদৃশ্য হয়ে গিয়েছিল। মিটিং ক্যান্সেল করে দাও, আমার এর থেকেও জরুরি কাজ আছে, তিনি বললেন, তার কণ্ঠস্বর কাঁপছিল। কিন্তু স্যার, আমি বললাম ক্যান্সেল করে দাও, তিনি রাগে বললেন এবং ফোন কেটে দিলেন। গত কয়েক বছরে প্রথমবারের মতো টাকা আর কন্ট্রাক্ট তার অগ্রাধিকার ছিল না। তাকে সত্যটা জানতে হবে। তাকে জানতে হবে যে সে তার মেয়ে কিনা, এবং যদি হয় তাহলে মায়া কেন এমন করুণ পরিস্থিতিতে বাস করছিল। অর্জুন তার বিশাল অফিসে বসেছিলেন, যেখান থেকে পুরো শহর দেখা যেত, কিন্তু তার মন 5 বছর আগের ঘটনাগুলিতে ঘুরছিল। পারিবারিক ছবিটি তার সামনে রাখা ছিল, যা তাকে সেই জিনিসটির বেদনাদায়ক স্মৃতি মনে করিয়ে দিচ্ছিল যা তিনি হারিয়েছেন। 19 সালে যখন তার কর্মজীবন আকাশ ছুঁয়ে যাচ্ছিল, তিনি তার নিজের ইচ্ছা ও উচ্চাকাঙ্ক্ষাকে তার বিবেকের উপর প্রাধান্য দিতে দিয়েছিলেন। তানিয়া, তার যুবতী ও সুন্দরী সেক্রেটারি, মিষ্টি মিষ্টি কথা নিয়ে ঠিক সেই সময় তার জীবনে এসেছিল যখন প্রিয়া বাচ্চাদের দেখাশোনা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। রোহন তখন সবেমাত্র 1 বছরের ছিল এবং রাতে খুব কাঁদত, যার ফলে তার স্ত্রী সবসময় ঘুমের অভাব এবং খিটখিটে মেজাজে থাকত। তিনি এটাকে তার প্রতারণার অজুহাত হিসেবে ব্যবহার করলেন। এত দেরি করে এলে রোহন এইমাত্র ঘুমিয়েছে। প্রিয়া বললেন তার মুখ ঘুমের অভাবে ফোলা ছিল। তিনি কোনো উত্তর দিলেন না। তানিয়ার পারফিউমের গন্ধ তখনও তার কোটে ছিল। অর্জুন, আমি জানি। প্রিয়ার কণ্ঠস্বর হঠাৎ শীতল হয়ে গেল। কি জানো? তোমার আর তোমার সেক্রেটারির বিষয়ে। এই বাক্যটি বিদ্যুতের মতো তার ওপর আঘাত হানল। তিনি অস্বীকার করার চেষ্টা করলেন, কিন্তু প্রিয়া সবকিছু জানতেন। আমি তোমাকে দোষ দিই না। হয়তো আমি বাচ্চাদের নিয়ে এতটাই জড়িয়ে পড়েছিলাম যে আমার স্বামীর যত্ন নিতে ভুলে গিয়েছিলাম। কিন্তু অর্জুন, আমি ক্লান্ত। চলো ডিভোর্স নিয়ে নিই। তিনি চমকে গেলেন। তিনি আশা করেননি যে তার স্ত্রী এত শান্ত থাকবেন। কোনো কান্না নেই, কোনো চিৎকার নেই, শুধু তার চোখে চরম ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। ডিভোর্সের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হল। প্রিয়া 2 সন্তানের হেফাজত ছাড়া আর কিছুই চাননি। আমার তোমার টাকা চাই না। আমি নিজে উপার্জন করে আমার বাচ্চাদের মানুষ করতে পারি। শুধু আমার আর আমার বাচ্চাদের জীবনে আর কখনো হস্তক্ষেপ করো না। তিনি রাজি হয়ে গেলেন। কিছুটা স্বস্তি বোধ করলেন যে তাকে তার সম্পত্তি ভাগ করতে হবে না। সেই সময় তিনি ভেবেছিলেন প্রিয়া বোকা, যে তার অধিকারের জন্য লড়তে জানে না। এখন পিছন ফিরে দেখলে তার মনে হয় বোকা তো তিনিই ছিলেন, যিনি সবচেয়ে মূল্যবান জিনিসগুলো হারিয়েছিলেন। ডিভোর্সের পর তিনি কাজ এবং তানিয়ার সাথে তার নতুন সম্পর্কে ডুবে গেলেন। তার রিয়েল এস্টেট সাম্রাজ্য বাড়তে থাকল। টাকা জলের মতো বইছিল। কখনো কখনো তার সন্তানদের কথা মনে পড়ত, কিন্তু তারপর তিনি নিজেকে এই বলে সান্ত্বনা দিতেন যে তারা তাদের মায়ের সাথে ভালো থাকবে। তার কাছে তাদের দেখাশোনা করার সময় নেই। ধীরে ধীরে 2 সন্তানের ছবি তার মন থেকে অস্পষ্ট হয়ে গেল। যখন কখনো কখনো মনে পড়ত, তিনি কেবল অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতেন এবং ভাবতেন যে এটুকুই যথেষ্ট। তিনি জানতেন না যে প্রিয়া সেই টাকা কখনো স্পর্শ করেননি। সব কিছু বাচ্চাদের ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখা হয়েছিল। অফিসের দরজায় টোকা তাকে বর্তমানে ফিরিয়ে আনল। অ্যাসিস্ট্যান্ট চিন্তিত মুখে ভেতরে এলো। স্যার, পার্টনাররা হঠাৎ মিটিং ক্যান্সেল করায় খুব রেগে আছেন। তারা হুমকি দিচ্ছেন। তাদের আমার বিষয়ে চিন্তা করতে দাও। অর্জুন মাঝখানে কথা কেটে দিলেন। তুমি আমার জন্য একটা তদন্ত করো। খুঁজে বের করো আমার প্রাক্তন স্ত্রী প্রিয়া এই মুহূর্তে কোথায় থাকেন। কি করেন? অ্যাসিস্ট্যান্ট অবাক হল, কিন্তু সে জিজ্ঞেস করার সাহস করল না। চুপচাপ নোট নিল এবং বাইরে চলে গেল। অর্জুন জানতেন যে এই কাজ সহজ হবে না। প্রিয়া সবসময়ই একজন ব্যক্তিগত মানুষ ছিলেন। ডিভোর্সের পর সে তার এবং সব কমন বন্ধুদের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল। 3 দিন পর তদন্ত রিপোর্ট তার টেবিলের উপর ছিল। রিপোর্টের বিষয়বস্তু অর্জুনকে আকাশ থেকে মাটিতে ফেলে দিল। প্রিয়ার চাকরি 2 বছর আগে চলে গিয়েছিল, যখন তিনি যে কোম্পানিতে অ্যাকাউন্ট্যান্ট ছিলেন সেটি দেউলিয়া হয়ে গেল। এর ঠিক পরেই তার মা শ্রীমতী কমলা দেবীর স্ট্রোক হল, যার চিকিৎসায় লাখ লাখ টাকা খরচ হল। প্রিয়া তার মায়ের চিকিৎসার জন্য নিজের বাড়ি, গাড়ি বিক্রি করে দিলেন এবং সব জায়গা থেকে ধার নিলেন। এই মুহূর্তে মা সন্তান 3 জন ঘাটকো পাড়ের একটি ছোট্ট ভাড়া ঘরে থাকছিল। সবচেয়ে বেদনাদায়ক বিষয় ছিল রিপোর্টের শেষ লাইনটি। কিছু লোক প্রিয়ার মেয়েকে টাকা উপার্জনের জন্য বাজারের আশেপাশে আবর্জনা কুড়াতে দেখেছে। অর্জুন হঠাৎ দাঁড়িয়ে উঠলেন। তার দামি ঘূর্ণায়মান চেয়ারটি পেছনে পড়ে গেল। তিনি যা পড়ছিলেন তা বিশ্বাস করতে পারছিলেন না। তার মেয়ে, তার ছোট্ট রাজকুমারী, যাকে তিনি এত আদর করেছিলেন,
এখন বেঁচে থাকার জন্য আবর্জনা কুড়োচ্ছে। প্রিয়ার ওপর রাগ হল। সে সাহায্যের জন্য তার সাথে যোগাযোগ করল না কেন? সে কেন তার মেয়েকে এত কষ্ট সহ্য করতে দিল? কিন্তু তারপর তার মনে পড়ল যে তিনি নিজেই তাদের জীবনে হস্তক্ষেপ না করার রাজি হয়েছিলেন। তিনি পরিবারের পরিবর্তে তানিয়া এবং ক্যারিয়ারকে বেছে নিয়েছিলেন। তিনি গত 5 বছর ধরে তার সন্তানদের ছেড়ে দিয়েছেন। সেই সন্ধ্যায় অর্জুন তার গাড়ি চালিয়ে ঘাটকোপাড়ের সেই গরিব বস্তিতে পৌঁছালেন। সরু গলি এতটাই সংকীর্ণ ছিল যে গাড়ি ভেতরে যেতে পারছিল না। তাকে তার গাড়ি বাইরে পার্ক করে হেঁটে যেতে হলো। নর্দমা থেকে আসা দুর্গন্ধ এবং শ্রমিকদের জীবনের শব্দ তাকে অস্বস্তি দিল। কিন্তু এই সমস্ত বিরক্তি তখন উধাও হয়ে গেল যখন তিনি 15 নম্বর ঘরের সামনে দাঁড়ালেন, যেখানে রিপোর্ট অনুযায়ী প্রিয়ার পরিবার থাকত। ভেতর থেকে একটি মেয়ের কান্নার শব্দ আসছিল। মা, তুমি মরে যেও না, আমি তোমার চিকিৎসার জন্য টাকা রোজগার করব। এটা মায়ার কণ্ঠস্বর ছিল। কোনো ভুল হতে পারে না। অর্জুনের হৃদয় যেন থেমে গেল। তিনি বাইরেই দাঁড়িয়ে থাকলেন। দরজা ধাক্কা দেওয়ার সাহস পেলেন না। দিদি কেঁদো না, মা ঠিক হয়ে যাবে। একটি ছোট ছেলের ফিসফিস করে বলার মতো কণ্ঠস্বর এলো। রোহন, তার ছেলে। মায়া, মা, আমি ঠিক আছি, শুধু একটু ক্লান্ত। প্রিয়ার দুর্বল কণ্ঠস্বর এলো, যার সাথে কাশিও মিশেছিল। দরজার ফাঁক দিয়ে তিনি দেখলেন যে ঘরটি 15 বর্গমিটারেরও কম ছিল। একটি পুরানো কাঠের খাটের ওপর একজন বৃদ্ধ মহিলা জ্ঞান হারিয়ে পড়েছিলেন, সম্ভবত প্রিয়ার মা। ঘরের এক কোণে একটি মাদুর পাতা ছিল, যার ওপর প্রিয়া শুয়েছিলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং মায়া তার পাশে হাঁটু গেড়ে বসে তার অশ্রু মুছছিল। অর্জুন পিছিয়ে গেলেন, তার পা কাঁপছিল। তিনি ভেতরে ঢুকতে চাইলেন, তার সন্তানদেরকে আলিঙ্গন করতে চাইলেন, পুরো পরিবারকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে চাইলেন। কিন্তু তার কি অধিকার ছিল? 5 বছর ধরে তাদের ছেড়ে যাওয়ার পর তিনি কে ছিলেন? হঠাৎ ফোন বাজল। তানিয়ার ফোন ছিল। আপনি কোথায়? আজকের রাতের পার্টি খুবই জরুরি, কিছু বড় অফিসার আসছেন। তিনি ফোন কেটে দিলেন এবং আর কিছু শুনতে চাইলেন না। সেই জীর্ণ ভাড়াঘরটিকে আরেকবার দেখে তিনি এই দৃঢ় সংকল্প নিয়ে ঘুরলেন যে তাকে কিছু করতে হবে, তার পরিবারকে বাঁচাতে হবে। তারা এখন তাকে আপন মনে করুক বা না করুক। অর্জুন ভাড়াঘরের দরজার সামনে দাঁড়িয়েছিলেন। তার বুক এত জোরে ধুকধুক করছিল যেন বুক চিরে বেরিয়ে আসবে। সরু অন্ধকার গলি, নর্দমা থেকে ওঠা তীব্র দুর্গন্ধ তাকে তার নাক চেপে ধরতে বাধ্য করল। ভাড়া ঘরগুলো থেকে প্রবাহিত নোংরা জল গলির মাঝখানে একটি কালো স্রোত তৈরি করছিল। কোণে ইঁদুরের ছোটাছুটির শব্দ, পাশের ঘর থেকে বাচ্চাদের কান্নার শব্দ, গলির শেষে কোনো স্বামী স্ত্রীর ঝগড়ার শব্দ। এই সব কিছু দারিদ্র্যের এমন এক সঙ্গীত ছিল যা তিনি কখনো কল্পনাও করেননি যে তার সন্তানরা এর মধ্যে থাকবে। কিছুক্ষণ দ্বিধা করার পর তিনি দরজা ধাক্কা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। একটি হালকা টোকার শব্দ শান্ত গলিতে প্রতিধ্বনিত হল। কে? মায়ার সতর্ক কণ্ঠস্বর ভেতর থেকে এলো। মা, আমি অর্জুন আঙ্কেল, তোমার মায়ের একজন পরিচিত। তিনি তোতলালেন। তিনি কে তা বলার সাহস হল না। দরজাটা সামান্য খুলল এবং ফাঁক দিয়ে মায়ার রোগা পাতলা মুখটি দেখা গেল। দরজার সামনে দাঁড়িয়ে থাকা লোকটিকে চিনতে পেরে তার বড় বড় গোল চোখগুলো আশ্চর্যে বিস্ফারিত হয়ে গেল। বাল্বের হলুদ দুর্বল আলোতে অর্জুন তার মেয়ের করুণ অবস্থা পরিষ্কারভাবে দেখলেন। গাল বসে গেছে, চোখের নিচে কালো দাগ, ঠোঁট শুকনো এবং ফাটা, দীর্ঘদিন ধরে অপুষ্টির লক্ষণ। পুরানো স্কুল ইউনিফর্মে অনেক জায়গায় তালি লাগানো ছিল, কলার ঘষে ছিঁড়ে গিয়েছিল। আপনি আপনি মায়া বাক্যটি শেষ করতে পারল না, কিন্তু তার চোখ সব কিছু বলে দিল। সে তার বাবাকে চিনতে পেরেছিল। আমি কি ভেতরে আসতে পারি? অর্জুন অনুরোধ করলেন। মায়া কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকল, যেন ভাবছিল। সেই নীরব মুহূর্তটিতে তিনি কয়েনের টুংটাং শব্দ শুনলেন, যা একটি বিষণ্ণ রিং তৈরি করছিল। দিদি, এই 10 টাকা দিয়ে কি আমাদের দুজনের জন্য খাবার আসবে? রোহনের কণ্ঠস্বর এলো, নিষ্পাপ কিন্তু চিন্তায় ভরা। আসবে ভাই, আমি কাল আরও আবর্জনা কুড়াবো, মায়া ক্লান্ত গলায় জবাব দিল। সে অর্জুনের দিকে ফিরল, তার চোখে স্পষ্ট প্রতিরক্ষার ভাব ছিল। আমার মায়ের আপনাকে দরকার নেই। তার 12 বছর বয়সের তুলনায় কঠোর কণ্ঠস্বর তার হৃদয়ে একটি খোঁচা দিল। মায়া, আমি শুধু, আপনি আমার বাবা নন, আমার বাবা মারা গেছেন, মায়ার রাগে বলল এবং দরজা বন্ধ করতে লাগল। কিন্তু ঠিক সেই সময় ভেতর থেকে প্রিয়ার জোরে কাশির শব্দ এলো, যার সাথে রোহনের কান্নার শব্দও মিশে গেল। কাশি থামছিল না, সাথে দম বন্ধ হওয়ার শব্দও আসছিল, যেন সে বমি করতে চাইছে। মায়া ঘাবড়ে গিয়ে পিছনে ঘুরল, যার ফলে অর্জুনকে ভেতরের দৃশ্য দেখার জন্য পর্যাপ্ত জায়গা দিল।
তিনি নিজেকে আটকাতে পারলেন না এবং ঘরের মধ্যে ঢুকে গেলেন। সরু ঘরটি তার কল্পনার চেয়েও খারাপ ছিল। 15 বর্গ মিটারে 4 জনের পরিবার ঠাসাঠাসি করেছিল। দেয়াল স্যাঁতসেঁতে ছিল। ছাদ থেকে বইতে থাকা জলের হলুদ দাগ মেঝে পর্যন্ত আসছিল। ছাদে অনেক জায়গায় গর্ত ছিল, যা প্লাস্টিকের থলি দিয়ে অস্থায়ীভাবে ঢাকা দেওয়া হয়েছিল, কিন্তু জল এখনও ফোঁটা ফোঁটা করে পড়ছিল, যার ফলে সিমেন্টের মেঝেতে একটি কালো পুকুর তৈরি হচ্ছিল। স্যাঁতসেঁতে ভাব, ওষুধ এবং বাসি ভাতের গন্ধ মিলে একটি অদ্ভুত গন্ধ তৈরি করছিল। ঘরের কোণে একটি ছোট কেরোসিনের স্টোভ ছিল, যার উপর কিছু বসে যাওয়া বাসন রাখা ছিল। পাশে বৃষ্টির জল সংগ্রহ করার জন্য একটি ড্রাম রাখা ছিল, কারণ এখানে জলের সংযোগ প্রায়ই বিল পরিশোধ না করার কারণে কেটে দেওয়া হতো। প্রিয়া একটি পুরানো ছেঁড়া মাদুরের ওপর শুয়েছিলেন। তার মুখ কাগজের মতো ফ্যাকাশে ছিল। শুকনো ফাটা ঠোঁটে রক্তের শুকনো দাগ ছিল। তিনি অনবরত কাশছিলেন। প্রতিটা কাশিতে তার পুরো শরীর কাঁপছিল এবং ঘাম এমনভাবে ঝরছিল যেন স্নান করে এসেছেন। তার প্রাক্তন শাশুড়ি শ্রীমতী কমলা ঘরের কোণে একটি পুরানো কাঠের খাটে জ্ঞান হারিয়ে পড়েছিলেন। তার ডান দিক স্পষ্টতই পক্ষাঘাতগ্রস্ত ছিল। তিনি চোখ খুললেন এবং প্রাণহীন দৃষ্টিতে চারদিকে তাকালেন। তার মুখ এমনভাবে নড়ছিল যেন কিছু বলতে চাইছেন, কিন্তু কণ্ঠস্বর বেরোচ্ছিল না। রোহন, 6 বছর বয়সী ছেলেটি, একটি ছেঁড়া কাপড় দিয়ে তার মায়ের ঘাম মোছার চেষ্টা করছিল। তার ছোট ছোট হাত কাঁপছিল। তার রোগা পাতলা গালে অশ্রু গড়িয়ে পড়ছিল। মা, আর কেচো না, আমার ভয় লাগছে, সে ফোপাচ্ছিল। প্রিয়া, তিনি নিজেকে আটকাতে পারলেন না এবং ঘরের মধ্যে ঢুকে গেলেন। তার পা কিছু তেলাপোকার উপর পড়ল, যা এদিক ওদিক দৌড়চ্ছিল, কিন্তু তার কোনো পরোয়া ছিল না। প্রিয়া চোখ খুললেন এবং তাকে দেখলেন। তিনি যতটা অবাক হবেন বলে ভেবেছিলেন, ততটা অবাক হলেন না। তার চোখে তিনি ভাগ্যকে একটি শান্ত স্বীকৃতির সাথে দেখলেন, যার হৃদয় বিদারক ছিল। অর্জুন, তুমি এখানে কি করতে এসেছ? তার কণ্ঠস্বর দুর্বল ছিল। প্রতিটি শব্দ যেন নিভে যেতে চলেছে। তোমার এই অবস্থা কিভাবে হলো? তিনি মাদুরের কাছে হাঁটু গেড়ে বসলেন। তার কাঁপানো হাত সেই মহিলার তপ্ত কপাল স্পর্শ করছিল, যিনি একসময় তার স্ত্রী ছিলেন। ভাগ্যের খেলা অর্জুন, তুমি যাও, কোথাও তোমার স্ত্রী জানতে না পারে যে তুমি এখানে এসেছ। প্রিয়া হাসার চেষ্টা করলেন, কিন্তু কাশির আরও একটি আক্রমণ এলো। রক্ত, টাটকা লাল রক্তের ফোঁটা কাপড়ের ওপর পড়ল। রোহনের হাতে থাকা ছেঁড়া কাপড়টি লাল করে দিল। মা! মায়া ঘাবড়ে গিয়ে দৌড়াল। দ্রুত অন্য একটি কাপড় নিয়ে মায়ের রক্ত মুছতে লাগল। সে এই কাজটি এত দক্ষতার সাথে করছিল যেন শত শতবার করেছে। দিদি, মায়ের মুখ থেকে আবার রক্ত এলো। রোহন হাউমাউ করে কাঁদতে লাগল। তার বোনের পা শক্ত করে জড়িয়ে ধরল। মায়া তাকে কোলে তুলে নিল। ধীরে ধীরে চাপড়াতে চাপড়াতে, কিছু হবে না, মা ঠিক হয়ে যাবে। কিন্তু তার কণ্ঠে বিন্দুমাত্র বিশ্বাস ছিল না। অর্জুন যেন জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তিনি প্রিয়াকে তার কোলে তুলে নিলেন। তার দুর্বল আপত্তি সত্ত্বেও, তুমি কি করছো? আমাকে নামাও। না, আমরা এখনই হাসপাতালে যাচ্ছি, তিনি দৃঢ়তার সাথে বললেন। তার কণ্ঠে কোনো আলোচনার অবকাশ ছিল না। মায়া এবং রোহন ভয় পেয়ে পেছনে ছুটল। নানি বাড়িতে একা কেমন করে থাকবেন? প্রতিবেশীরা দেখে নেবে। মায়া সংক্ষেপে জবাব দিল। সে পাশের ঘরের দরজা ধাক্কা দিতে ছুটল। শান্তি আন্টি, আমার মাকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে, আপনি প্লিজ নানির খেয়াল রাখবেন। একজন মধ্যবয়সী মহিলা বাইরে এলেন। তার চুল ভেজা ছিল, যেন এইমাত্র স্নান করেছেন। ওহ ভগবান, প্রিয়ার শরীর আবার খারাপ হয়ে গেল, বেচারি মা মেয়ে। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। তুমি চিন্তা করো না, আমি নানির খেয়াল রাখব। আমি কদিন ধরে দেখছিলাম যে প্রিয়া খুব কাশছিল। তোমরা আগে হাসপাতালে গেলে না কেন? জি, মা চাননি। মায়া মাথা নিচু করল। শান্তি আন্টি অর্জুনের দিকে সন্দেহের চোখে তাকালেন। আপনি কে যে প্রিয়াকে এভাবে নিয়ে যাচ্ছেন? জি, মায়া দ্বিধা করল। আমি এদের আত্মীয়। অর্জুন দ্রুত জবাব দিলেন এবং প্রিয়াকে নিয়ে গাড়ির দিকে ছুটলেন। হাসপাতালের পথে প্রিয়া অর্জুনের কোলে শুয়েছিলেন। তার শ্বাসপ্রশ্বাস ধীর হয়ে আসছিল। মায়া রোহনকে কোলে নিয়ে পেছনের সিটে গুটিয়ে বসেছিল। ছেলেটি তখনও ফোপাচ্ছিল। দিদি, মা কি মরে যাবে? না, মা ঠিক হয়ে যাবে। মায়া তাকে সান্ত্বনা দিল, কিন্তু সে নিজেও কাঁপছিল। মনে আছে, মা বলেছিলেন যে আমাদের শক্তিশালী থাকতে হবে। তুমি ছেলে, তোমাকে সাহসী হতে হবে। কিন্তু আমার ভয় লাগছে, আমি চাই না মাও সেই দিনের আন্টির মতো মরে যাক। রোহন ফোঁসফোঁস করে কাঁদতে লাগল। অর্জুন চমকে গেলেন। কোন আন্টি? কোন দিন? গলির শেষ দিকের ঘরে থাকত।
মায়া ব্যাখ্যা করল যখন সে দেখল যে তিনি পিছনে ঘুরে দেখছেন। তারও ক্যান্সার হয়েছিল, গত সপ্তাহে মারা গেলেন। মা তাদের বাড়িতে আগরবাতি জ্বালাতেও গিয়েছিলেন। মেয়েটির কণ্ঠস্বর এত শান্ত ছিল যেন সে প্রতিদিনের কোনো কথা বলছে। দারিদ্র্যে থাকতে থাকতে মৃত্যুকে প্রায়শই দেখতে দেখতে এই শিশুরা ব্যথার প্রতি কঠোর হয়ে গিয়েছিল। কিন্তু মায়ার চোখের গভীরে তিনি এখনও ভয় দেখলেন। ভয় যে তার মাও সেই আন্টির মতো চলে যাবেন এবং 2 ভাই বোন অনাথ হয়ে যাবে। মুম্বাইয়ের সবচেয়ে বড় প্রাইভেট হাসপাতালে ডাক্তাররা সাথে সাথে রোগীকে ভর্তি করে নিলেন। প্রিয়াকে সরাসরি ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হলো। অর্জুন প্রক্রিয়াটি সম্পন্ন করলেন এবং খরচের পরোয়া না করে সবচেয়ে ভালো চিকিৎসার অনুরোধ করলেন। মেডিকেল স্টাফরা অদ্ভুত চোখে তার দিকে তাকালো যখন তারা একজন দামি পোশাকে সজ্জিত লোককে 2টি ছেঁড়া কাপড় পরা বাচ্চার সাথে দেখলেন। মায়া সেই দৃষ্টি অনুভব করল এবং তার মাথা আরও নিচু করে নিল। রোহন তার বোনকে শক্ত করে জড়িয়ে ধরল। তার চোখ ভয়ে চারদিকে দেখছিল। খিদে পেয়েছে? অর্জুন জিজ্ঞেস করলেন যখন তিনি দেখলেন যে রোহন তার পেট ধরে আছে। ছেলেটি তার বোনের দিকে তাকালো যেন অনুমতি চাইছে। মায়া মাথা নাড়িয়ে দিল, না, আমরা আমাদের খিদে পাইনি। কিন্তু ঠিক সেই সময় রোহনের পেট গড়গড় করে উঠল। ছেলেটি লজ্জা পেয়ে মাথা নিচু করল। আমি তোমাদের জন্য কিছু খাবার আনছি। অর্জুন উঠলেন কিন্তু মায়া তাকে থামিয়ে দিল। না, আমাদের অভ্যাস আছে, আমরা সকালে পেট ভরে খেয়েছিলাম। সকালে কি খেয়েছিলে? তিনি জিজ্ঞেস করলেন। মায়া চুপ থাকল কিন্তু রোহন সততার সাথে বলল, বাসি ভাত আর নুন, কিন্তু খুব ভালো ছিল, দিদি আমাকে বেশি দিয়েছিল। অর্জুন তার মুখ ফিরিয়ে নিলেন। তিনি চাননি যে তার সন্তানরা তার অশ্রু দেখুক। বাসি ভাত আর নুন, এই ছিল তাদের বাচ্চাদের খাবার। তার সেই জমকালো পার্টিগুলোর কথা মনে পড়ল যেগুলিতে তিনি প্রায়ই অংশ নিতেন। যেসব দামি খাবার নষ্ট হয়ে যেত, অথচ তাদের ছেলেমেয়েরা লবণ আর ভাত খাচ্ছিল। আমি খাবার আনতে যাচ্ছি, এটা কোনো ভিক্ষা বা দান নয়, এটা একজন বাবার দায়িত্ব। তিনি কঠোরভাবে বললেন এবং মায়াকে প্রতিবাদ করার সুযোগ না দিয়ে চলে গেলেন। যখন তিনি খাবারের ট্রে নিয়ে ফিরে এলেন তখন 2 ভাই বোন চেয়ারে একে অপরের ওপর ভর দিয়ে বসেছিল। মায়া রোহনকে নিজের কোলে নিয়ে খুব চেনা একটি ঘুমপাড়ানি গান গাইছিল। সেই একই গান যা প্রিয়া নিজের বাচ্চাদের জন্য গাইত, আজা নিন্দিয়া রানী আজা মেরে মুন্নেকো সুলা যা। মেয়েটির পরিষ্কার কিন্তু বিষণ্ণ কণ্ঠস্বর আশেপাশে বেশ কয়েকজনকে ফিরে তাকাতে বাধ্য করল। রোহন তার দিদির কোলে ঘুমিয়ে পড়েছিল। তার গালে অশ্রুর দাগ তখনও শুকোয়নি। খেয়ে নাও। অর্জুন খাবারের ট্রে নামিয়ে রাখলেন। মায়া গরম সুগন্ধযুক্ত খাবার দেখল। মেয়েটি নিজের গলাধকরণ করা থুতু গিলে নিল কিন্তু তবুও মাথা নাড়ল, আমার খিদে নেই। মায়া, জিদ করো না, মা আর ভাইয়ের যত্ন নেওয়ার জন্য তোমার শক্তির প্রয়োজন, তিনি গম্ভীর স্বরে বললেন। মায়া তার দিকে তাকালো। তার চোখে সেই মানুষটির ক্লান্তি জলজল করছিল যে খুব দীর্ঘ সময় ধরে নিজেকে সামলে রেখেছে। আপনি বুঝবেন না, গত 5 বছর ধরে আমার মা সব কিছু একা সামলেছেন। এখন আপনি এসেছেন এবং কাল আবার চলে যাবেন, আমাদের আবার অভ্যস্ত হতে হবে, আমি তা চাই না। এই বাক্যটি অর্জুনের মুখে যেন চাবুকের মতো লাগল। তার মেয়ে আশা না করতে, বিশ্বাস না করতে শিখে নিয়েছিল যাতে সে হতাশ না হয়। এটি ছিল একটি কঠোর শিক্ষা যা জীবন একটি 12 বছরের মেয়েকে শিখিয়েছিল। আমি প্রতিজ্ঞা করছি, আমি আর কোথাও যাব না, তিনি বললেন। তার গলা ধরে এলো। মায়া ফিকে হাসল। মা বলেন যে পুরুষদের প্রতিশ্রুতি আকাশের মেঘের মতো হয়, দেখা তো যায় কিন্তু ধরা যায় না। এই বলে মেয়েটি ভাতের কৌটা তুলে নিল। ফ্রাইড চিকেনের একটি বড় টুকরো ছিঁড়ল এবং রোহন জেগে উঠলে তাকে দেবার জন্য আলাদা করে রাখল। 2 ঘণ্টা পর, যা শতাব্দীর মতো দীর্ঘ মনে হল, ডাক্তার গম্ভীর মুখ নিয়ে বাইরে এলেন। রোগীর অবস্থা খুব গুরুতর। ক্যান্সার ফুসফুস, লিভার এবং হাড়ে ছড়িয়ে পড়েছে। সত্যি বলতে আমরা কেবল ব্যথা কমানোর চিকিৎসা করতে পারি। তিনি হয়তো 2 বাচ্চাকে দেখে দ্বিধা করলেন। কতটা সময়? অর্জুন শুকনো স্বরে জিজ্ঞাসা করলেন। 2 থেকে 3 মাস, যদি ভাগ্য ভালো থাকে তো। এই বাক্যটি তার মাথায় হাতুড়ির আঘাতের মতো লাগল। মায়া তখনও চুপ করে বসেছিল, যেন সে আগে থেকেই ফলাফল জানত। সে এই রোগ নির্ণয় জেলা হাসপাতালের ডাক্তারের কাছ থেকে শুনে নিয়েছিল। রোহন কিছুই বুঝতে পারল না। সে কেবল তার দিদির হাত শক্ত করে ধরে রইল। আর কোনো উপায় নেই, খরচ যতই হোক। অর্জুন প্রায় মিনতি করে বললেন। ডাক্তার মাথা নাড়লেন। আপনি আত্মীয়, আমি আপনার অনুভূতি বুঝি, কিন্তু চিকিৎসা বিজ্ঞানেরও সীমা আছে। যদি আগে জানা যেত তাহলে হয়তো, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। দেরি কেন হলো? তোমরা আগে হাসপাতালে এলে না কেন?
তিনি মায়ার দিকে ফিরলেন প্রায় চিৎকার করে। মেয়েটি মাথা নিচু করল, কারণ টাকা ছিল না। মা বলেছিলেন যে নানিদার চিকিৎসার জন্য টাকা বাঁচাতে হবে, এবং নিজের ভাগ্য মেনে নিলেন। অর্জুনের অনুরোধে প্রিয়াকে একটি বিশেষ ঘরে স্থানান্তরিত করা হল। যখন তার জ্ঞান ফিরল, তখন সে বিশাল ঘর, আধুনিক মেশিন দেখল এবং দুর্বল হাসি দিল। এসব কি করছো? টাকার অপচয়। আমি সাধারণ ওয়ার্ডেই ঠিক ছিলাম। আর কিছু বলো না, তোমার আরামের দরকার। অর্জুন তার প্রাক্তন স্ত্রীর হাত ধরলেন। সরু হাড়যুক্ত হাত, পাতলা চামড়ার নিচে হাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। জানো, আমি একটা স্বপ্ন দেখেছিলাম, প্রিয়া ফিসফিস করে বলল। কি স্বপ্ন? যেদিন আমি মরতে চলেছি সেদিন তুমি আসবে। এখন স্বপ্নটা সত্যি হল। সে হাসল, চোখের জল তার গালে গড়িয়ে পড়ল। এমন বলো না, তুমি ঠিক হয়ে যাবে। অর্জুনের গলা ধরে এলো। অর্জুন, আমার মরতে ভয় নেই, আমার শুধু এই দুটো বাচ্চার জন্য চিন্তা। প্রিয়া মায়ার দিকে তাকালো, যে রোহনকে দুধ পান করাচ্ছিল। মায়ার বয়স মাত্র 12 বছর, ওকে অনেক বেশি বোঝা বইতে হয়েছে। ও ভাঙাচোরা কুড়ানো, বাসন মাজার জন্য স্কুল ছেড়ে দিল। একবার ও খাবার না খাওয়ার কারণে জ্ঞান হারিয়ে ফেলেছিল। ও নিজের খাবার ভাইয়ের জন্য রেখে দিয়েছিল। আমি অসহায় হয়ে আমার মেয়েকে কষ্ট পেতে দেখতাম এবং কিছু করতে পারতাম না। তুমি আমার সাথে যোগাযোগ করলে না কেন? যোগাযোগ করে কি বলতাম? টাকা চাইতাম। আমার মধ্যে এখনও একটু সম্মান বাকি আছে। এছাড়া তোমার নতুন স্ত্রী আছে, নতুন বাচ্চা আছে। আমি তোমাদের খুশিতে বাধা দিতে চাইনি। কেমন খুশি যখন আমার বাচ্চারা কষ্ট পাচ্ছে? অর্জুন প্রায় চিৎকার করে উঠলেন। আমার বাচ্চারা? তোমারও বাচ্চা? প্রিয়া মাথা নাড়ল। 5 বছর হয়ে গেছে। তুমি একবারও বাচ্চাদের সাথে দেখা করতে এসেছিলে? একটা ফোন করে খোঁজ নিয়েছিলে? বাচ্চাদের জন্য তুমি মারা গেছো। মায়া একবার নিজের জন্মদিনে তোমার জন্য অপেক্ষা করেছিল। মাঝরাত পর্যন্ত অপেক্ষা করল এবং তারপর কেঁদে ফেলল। সেই দিনের পর থেকে সে তোমার নাম কখনো নেয়নি। প্রতিটি শব্দ অর্জুনের হৃদয়ে ছুরির মতো বিঁধছিল। তিনি তার সন্তানদের এত গভীর ক্ষত দিয়েছিলেন। হাসপাতালের ঘরের দরজায় পায়ের শব্দ শোনা গেল। তানিয়া 7 মাসের গর্ভবতী পেট নিয়ে হাজির হল। তার মুখ রাগে ভর্তি ছিল। ডিজাইনার সিল্কের পোশাক, হার্মিসের হ্যান্ডব্যাগ, লোবোটিনের উঁচু হিলের স্যান্ডেল সবকিছু ধনিত্বের প্রদর্শন করছিল, যা ছেঁড়া পুরনো কাপড়ে থাকা 2 বাচ্চার একদম বিপরীত ছিল। অর্জুন, তুমি জরুরি মিটিং ছেড়েছ? কর্তাদের সাথে ডিনার পার্টি ছেড়েছ? এখানে এসেছ নিজের প্রাক্তন স্ত্রীর কাছে? তার কণ্ঠস্বর তীক্ষ্ণ ছিল। তার চোখ প্রিয়াকে শত্রুতার দৃষ্টিতে দেখছিল। মায়া তার মায়ের সামনে এভাবে দাঁড়ালো যেন একটি ছোট প্রাণী তার শিশুকে রক্ষা করছে। তুমি কে? আমার মায়ের ঘর থেকে বেরিয়ে যাও। মেয়েটির চোখ হিংস্র ছিল। তার মুষ্টিবদ্ধ হাত শক্ত ছিল। বেয়াদব মেয়ে, তানিয়া চিৎকার করল। আমি তোমার বাবার স্ত্রী। তোমার বাবা আমাকে, যে গর্ভবতী, তোমাদের জন্য ছেড়ে দিয়েছেন। তুমি তার স্ত্রী নও, তুমি শুধু অন্যের ঘর ভাঙার লোক। মায়া চিৎকার করল। তার চোখ রাগে জ্বলজ্বল করছিল। অর্জুন দ্রুত দুজনের মাঝে এসে তাদের থামালেন। তানিয়া, তুমি আগে বাড়ি যাও, আমি পরে বোঝাবো। বোঝাবে? তুমি তোমার 7 মাসের গর্ভবতী স্ত্রীকে ছেড়ে তোমার প্রাক্তন স্ত্রীর যত্ন নিচ্ছ? তুমি পুরুষও বটে। তানিয়া চিৎকার করল। তার তীক্ষ্ণ কণ্ঠস্বর পুরো করিডোরে প্রতিধ্বনিত হল। এটা ভুলো না যে তোমার সম্পত্তির অর্ধেকটা আমার। আমি টাকা বিনিয়োগ করেছি, আমি তোমার সাথে পরিশ্রম করেছি। নিয়ে নাও সবকিছু। অর্জুন ক্লান্তভাবে বললেন। আমার আর কোনো পরোয়া নেই। তানিয়া চমকে গেল। সে আশা করেনি যে সে এত সহজে নিজের সম্পত্তি ছেড়ে দেবে। তুমি সত্যি বলছো? এই বিগড়ে যাওয়া বাচ্চাদের আর এই অসুস্থ প্রাক্তন স্ত্রীর জন্য তুমি সবকিছু ছেড়ে দেবে? ওরা আমার পরিবার। অর্জুন গুরুত্ব সহকারে বললেন। ওরা আমার রক্ত। আমি তাদের ছেড়ে ভুল করেছি। এখন আমাকে সেটা শোধরাতে হবে। আর আমার পেটে যে বাচ্চাটা আছে, তানিয়া নিজের ফোলা পেটের দিকে ইঙ্গিত করল। সে কি তোমার রক্ত নয়? নাকি তুমি এই বাচ্চাটাকেও সেভাবেই ছেড়ে দিতে চলেছ, যেভাবে ওই দুজনকে ছেড়েছিলে? এই প্রশ্নটি অর্জুনকে বাকরুদ্ধ করে দিল। প্রিয়া দুর্বল স্বরে বলল, অর্জুন, তুমি যাও, নিজের স্ত্রী আর বাচ্চার খেয়াল রাখো। আমরা ঠিক আছি। মা? মায়া ঘুরে দাঁড়ালো। আপনি এমন বলছেন কেন? আমাদের এদের দরকার নেই। কিন্তু প্রিয়া মাথা নাড়ল। বেটা, নিজের বাবাকে ঘৃণা করো না। বড়রাও কখনো কখনো ভুল করে। জরুরি হল যে তারা তাদের ভুল শোধরে নেয়। রোহন ছুটে গিয়ে অর্জুনের পায়ে জড়িয়ে ধরল। বাবা, যেও না, আমার তোমাকে খুব মনে পড়ে। সে ভেউ ভেউ করে কাঁদতে লাগল। তার দুটো হাত শক্ত করে আঁকড়ে ধরেছিল। তানিয়া এই দৃশ্য দেখল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ঠিক আছে, তুমি এদের সাথেই থাকো, কিন্তু যদি তুমি তাড়াতাড়ি ফিরে না আসো তাহলে আমাকে দোষ দিও না। সে গোনালি ঘুরিয়ে চলে গেল। দরজা থেকে বেরিয়ে যাওয়ার আগে সে অর্জুনকে ঘৃণাপূর্ণ দৃষ্টিতে দেখল। ঘর একটি ভারী নীরবতায় ডুবে গেল।
কেবল ওষুধ পাম্পের নিয়মিত টপ টপ শব্দ এবং প্রিয়ার দুর্বল নিঃশ্বাসের শব্দ আসছিল। প্রিয়ার হাসপাতালে ভর্তি হওয়ার 10 দিন পরেও অবস্থার কোনো উন্নতি হল না। কেমোথেরাপি তাকে আরও দুর্বল করে দিল, কিন্তু ক্যান্সার কোষের ছড়িয়ে পড়ার গতিকে থামাতে পারল না। যন্ত্রণা তাকে দিন-রাত কষ্ট দিত। মরফিনের উচ্চমাত্রাও পুরোপুরি স্বস্তি দিতে পারত না। তানিয়ার কঠোর বিরোধিতা সত্ত্বেও অর্জুন প্রতিদিন হাসপাতালে আসতে থাকলেন। তার ফোন ক্রমাগত নতুন স্ত্রীর কলে বাজত, কিন্তু তিনি কখনো ধরতেন না। মায়া তার সাথে ঠান্ডাভাবে ব্যবহার করতে থাকল, কিন্তু এখন আর আগের দিনের মতো তাকে চলে যেতে বলতো না। হয়তো এই কারণে যে সে দেখেছিল তাদের উপস্থিতিতে মা একটু খুশি লাগত, বা হয়তো সে এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিল যে আর রাগ করতে পারছিল না। তুমি আবার ভাঙাচোরা কুড়াতে গিয়েছিলে? অর্জুন জিজ্ঞাসা করলেন, যখন তিনি মায়াকে হাসপাতালে একটি বোড়ার সাথে দেখলেন। তার কপালে ঘাম ছিল। সে এইমাত্র কাজ থেকে ফিরেছিল। তার হাত থেকে এখনও বাসন মাজার সাবানের গন্ধ আসছিল। মায়া তার দিকে তাকালো না, মাথা নিচু করে নিজের পকেটে টাকা গুনতে লাগল। নানিদার ওষুধ শেষ হয়ে গেছে। স্ট্রোকের ওষুধ খুব দামি, মাসে প্রায় 2000 লাগে। আমি বলেছিলাম তো যে আমি সব সামলে নেব। গত 5 বছর ধরে আপনাকে ছাড়াই আমরা মা বাচ্চারা বেঁচেছিলাম, এখনও দরকার নেই। ঠান্ডা শব্দগুলো তার হৃদয় ছুরির মতো বিঁধল, কিন্তু অর্জুন বুঝলেন যে এটা মেয়েটির নিজেকে বাঁচানোর উপায়। তিনি চুপচাপ তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে হাসপাতালের অ্যাকাউন্টে একটি বড় অঙ্ক ট্রান্সফার করতে বললেন, যাতে প্রিয়া এবং তার মায়ের দুজনেরই সব বিল শোধ করা যায়। কিন্তু তিনি জানতেন যে টাকা 5 বছরের অনুপস্থিতি মুছে দিতে পারে না, হারানো বিশ্বাস ফিরিয়ে কিনতে পারে না। মায়া, তোমার মনে আছে? তিনি কিছু বলতে চাইলেন, কিন্তু মায়া মাঝখানে কথা কেটে দিল। আমি মনে রাখতে চাই না। মনে রেখে কি হবে? শুধু ব্যথা বাড়বে। মেয়েটি নিজের মুখ ফিরিয়ে নিল, কিন্তু অর্জুন তার গালে একটি অশ্রু গড়িয়ে পড়তে দেখলেন। সেই দুপুরে যখন মায়া টিউশনের জন্য গিয়েছিল, সে কঠিন পরিস্থিতির মধ্যেও পড়াশোনা করার চেষ্টা করছিল। একটি দাতব্য ক্লাসে সন্ধ্যায় পড়ত। শুধু রোহন হাসপাতালে ছিল। সে তার মায়ের বিছানার পাশে বসে ছবি আঁকছিল। কখনো কখনো অর্জুনকে কৌতূহল এবং দ্বিধার সাথে দেখত। কি আঁকছ? তিনি পাশে একটি চেয়ার টেনে বসার চেষ্টা করলেন। রোহন নিজের ড্রয়িং বুক লুকিয়ে নিল। কিছুক্ষণ দ্বিধার পর সে সেটা দেখালো। 4 জনের একটি পরিবার, 2 জন বড় এবং 2 জন ছোট। একটি বাড়ির সামনে হাত ধরে দাঁড়িয়েছিল। বাচ্চাদের মতো বাঁকাচোড়া রেখা ছিল, কিন্তু অনুভূতিতে ভরপুর। এইটা মা, এইটা মায়া দিদি, এইটা আমি। আর এই ছেলেটি দ্বিধা করল। তার আঙুল সবচেয়ে লম্বা করে আঁকা মানুষটির ছবির ওপর ছিল। এইটা বাবা, তাই না? অর্জুন জিজ্ঞাসা করলেন। তার গলা ধরে এলো। রোহন মাথা নাড়ল এবং তারপর হঠাৎ ভেউ ভেউ করে কাঁদতে লাগল। আমার বাবাকে খুব মনে পড়ে। আগে বাবা আমাকে নিজের পিঠে ঘোরাত। তিনি আমাকে ফুটবল খেলাও শিখিয়েছিলেন, কিন্তু মা বললেন যে বাবা অনেক দূরে কাজ করতে গেছেন। তিনি বাচ্চাটিকে নিজের কোলে নিলেন। চোখের জল বইতে লাগল। আমাকে ক্ষমা করে দাও বেটা, আমাকে ক্ষমা করে দাও। বাবা আর যেও না, আমার ভয় লাগে যে মাও বাবার মতো চলে যাবে। ছেলেটি তার কোলে ফুফিয়ে কাঁদতে লাগল। প্রিয়া চুপ করে শুয়ে বাবা ছেলের মিলন দেখছিল। তার গালে চোখের জল বইছিল। সে কিছু বলতে চাইছিল, কিন্তু ব্যথার একটি ঢেউ উঠল, যার ফলে তাকে কাতরাতে এড়াতে নিজের ঠোঁট কামড়াতে হল। ঠিক সেই সময় ঘরের দরজা জোরে খুলে গেল। তানিয়া 2 জন বড় বডিগার্ড এবং একজন মাঝবয়সী স্যুট পরা মানুষের সাথে হাজির হল, যে তার উকিল ছিল। অনেক হয়েছে অর্জুন মালহোত্রা, তোমাকে এখনই বেছে নিতে হবে। হয় নিজের স্ত্রী এবং বাচ্চার কাছে ফিরে এসো, বা তালাকের কাগজে স্বাক্ষর করো। সে জোরে চিৎকার করল। তার মুখ রাজে লাল ছিল। 7 মাসের গর্ভবতী পেটের কারণে তার চলতে অসুবিধা হচ্ছিল, কিন্তু রাগ তাকে শক্তি দিচ্ছিল। আমি গর্ভবতী, আর তুমি আমাকে ছেড়ে তোমার প্রাক্তন স্ত্রীর যত্ন নিচ্ছ। তুমি পুরুষও বটে। অর্জুন তাকে একটি শান্ত জায়গায় নিয়ে গেলেন। তানিয়া, শান্ত হও, আমাকে একটু সময় দাও। যখন সে মরে যাবে তখন তুমি আমার কাছে ফিরে আসবে। তানিয়া ঠান্ডা স্বরে মাঝখানে কথা কেটে দিল। তুমি আমাকে বোকা ভাবছ? ডাক্তার বলেছে যে ওই মহিলা আরও বাঁচবে, 2-3 মাস পরে মরবে। আমি এত অপেক্ষা করতে পারি না। তুমি কি বলছো? অর্জুন নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। এটা ভুলো না যে যদি তালাক হয় তাহলে আমি তোমার অর্ধেক সম্পত্তি নিয়ে নেব, কোম্পানি, বাড়ি, সব কিছু। 500 কোটি। অর্জুন, নিয়ে নাও। অর্জুন ক্লান্তভাবে বললেন, আমার আর কোনো পরোয়া নেই। তানিয়া চমকে গেল। সে আশা করেনি যে তিনি এত সহজে নিজের সম্পত্তি ছেড়ে দেবেন। তুমি সত্যি বলছো? এই বিগড়ে যাওয়া বাচ্চাদের আর এই অসুস্থ প্রাক্তন স্ত্রীর জন্য তুমি সবকিছু ছেড়ে দেবে? ওরা আমার পরিবার, ওরা আমার রক্ত। আর আমার পেটে যে বাচ্চাটা আছে সে তোমার রক্ত নয়। সে নিজের পেটের দিকে ইঙ্গিত করল।
নাকি তুমি এই বাচ্চাটাকেও সেভাবেই ছেড়ে দিতে চলেছ যেভাবে ওই দুজনকে ছেড়েছিলে? এই প্রশ্নটি অর্জুনকে বাকরুদ্ধ করে দিল। হ্যাঁ, তিনি তার ভুল পুনরাবৃত্তি করতে পারেন না। তিনি আর একটি শিশুকে পিতা ছাড়া বড় হতে দিতে পারেন না। কিন্তু যখন তিনি ঘরের দিকে তাকালেন, রোহনকে তার মায়ের চোখের জল মুছতে দেখলেন। মায়ার হাতে লম্বা সেলাইয়ের দাগ দেখলেন। মেয়েটি টাকার জন্য নিজের চুল কেটে বেঁচেছিল এবং রক্তও দিয়েছিল। তিনি জানতেন যে তাকে কি বেছে নিতে হবে। উকিল সাহেব, তালাকের কাগজপত্র তৈরি করুন, তানিয়া আদেশ দিল। আমি এটা আজই শেষ করতে চাই। উকিল আগে থেকে তৈরি কাগজের একটি বান্ডিল বের করলেন। আমার এই আশঙ্কা ছিল, তাই আমি আগেই তৈরি করে নিয়েছিলাম। মিস্টার মালহোত্রাকে শুধু স্বাক্ষর করতে হবে। অর্জুন দ্রুত চোখ বুলিয়ে দেখলেন। সম্পত্তির অর্ধেক অর্ধেক ভাগ, জন্মের পর বাচ্চার কাস্টাডি তানিয়া পাবে, তাকে প্রতি বছর 10 কোটি টাকার ভরণপোষণ দিতে হবে। 10 কোটি প্রতি বছর? তিনি ফিকে হাসলেন। শুধু এতটুকুই? তা না দিও না, তানিয়া রাগে বলল। আমি এর চেয়ে বেশি পাওয়ার যোগ্য। কিন্তু আমি চাই না যে আমার বাচ্চা এটা জেনে বড় হোক যে তার বাবা নিজের স্ত্রী এবং বাচ্চাদের ছেড়ে দিতে চলেছিল। অর্জুন আর কিছু বললেন না, তালাকের কাগজে স্বাক্ষর করে দিলেন। তার হাত ততটা কাঁপছিল না যতটা তিনি ভেবেছিলেন। এর বিপরীতে তিনি একটি অদ্ভুত স্বস্তি অনুভব করলেন। হয়ে গেল, এখন তুমি যেতে পারো। তানিয়া কাগজগুলো ছিনিয়ে নিল। তার চোখ লাল ছিল। তুমি অনুতাপ করবে। যখন এই বাচ্চারা মরে যাবে তখন তোমার মনে হবে যে তুমি ওদের জন্য সবকিছু হারিয়েছ। যদি আমার কোনো অনুতাপ হয়, অর্জুন নিজের প্রাক্তন স্ত্রী, যে এখন সত্যিই প্রাক্তন স্ত্রী ছিল, তার চোখের দিকে সরাসরি তাকালেন। তবে শুধু এই নিয়ে যে আমি এই কাজ আগে কেন করলাম না। তানিয়া রাগে চলে গেল, কিন্তু দরজার চৌকাঠে হোঁচট খেল। তার পেটে ব্যথা উঠল, যার ফলে তাকে থামতে হল। তার মুখ সংকুচিত হয়ে গেল। তুমি ঠিক আছো? অর্জুন স্বতঃস্ফূর্তভাবে তাকে ঠেস দিলেন। চিন্তা করার নাটক করো না। তানিয়া তার হাত ঝেড়ে দিল, কিন্তু তারপর ব্যথায় চিৎকার করে উঠল। আমার পেটে খুব ব্যথা হচ্ছে। তার পা থেকে রক্ত বইতে শুরু করল। জরুরি, কোনো ডাক্তারকে ডাকো, অর্জুন চিৎকার করলেন। নার্সরা দ্রুত তানিয়াকে প্রসূতি জরুরি কক্ষে নিয়ে গেল। ডাক্তাররা উত্তেজিত মুখে ভেতরে বাইরে দৌড়াচ্ছিলেন। অর্জুন করিডোরে দাঁড়িয়েছিলেন। তার হৃদয় জ্বলছিল। তালাক হয়ে গিয়েছিল, কিন্তু সে এখনও তাদের সন্তানের মা ছিল। বাবা? মায়া হঠাৎ তার পাশে এসে দাঁড়াল। সে কেমন আছে? অর্জুন অবাক হলেন যে তার মেয়ে তাকে এত সহজে বাবা বলল। জানি না, মনে হচ্ছে সে জন্ম দিতে চলেছে। আর আপনি? আর সে? মায়া তাকে দেখল। আপনি কি তাকে ভালোবাসেন? এই অপ্রত্যাশিত প্রশ্নটি অর্জুনকে থামিয়ে দিল। তিনি কি তার হতে চলা সন্তানকে ভালোবাসতেন? বাবা, আমি জানি না মায়া। আমি শুধু এতটুকু জানি যে আমি তোমাকে আর রোহনকে ছেড়ে ভুল করেছিলাম। আমি সেই ভুল পুনরাবৃত্তি করতে চাই না। মায়া মাথা নাড়ল। তার মুখে বুঝদারি স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি বুঝি, শেষমেশ সে আমার ভাই বা বোন। যদি দরকার হয় আমি আপনাকে সাহায্য করব তার যত্ন নিতে। নিজের মেয়ের দয়ালুতা অর্জুনকে আবেগপ্রবণ করে তুলল। এত সব সহ্য করার পরেও মায়া তার সৎ ভাই বা বোনকে ভালোবাসতে প্রস্তুত ছিল। 2 ঘণ্টা পর ডাক্তার বাইরে এলেন। 32তম সপ্তাহে সময়ের আগে ডেলিভারি হয়েছে। মা এবং বাচ্চা দুজনেই নিরাপদ। কিন্তু বাচ্চাটিকে ইনকিউবেটরে রাখতে হবে। একটি মেয়ে হয়েছে, ওজন 1.8 কিলো। অর্জুন স্বস্তির নিঃশ্বাস নিলেন। আমি ভেতরে গিয়ে দেখা করতে পারি? শ্রীমতী তানিয়া আপনার সাথে দেখা করতে চান না। ডাক্তার মাথা নাড়লেন। তিনি বলেছেন যে তার নতুন স্বামী তার যত্ন নেবেন। নতুন স্বামী? অর্জুন চমকে গেলেন। তাহলে তানিয়ার অন্য কেউ ছিল, হয়তো অনেক আগে থেকেই। এতে এটাও পরিষ্কার হয়ে গেল যে সে তালাকের জন্য এত তাড়াতাড়ি করছিল কেন। সেই রাতে অর্জুন প্রিয়ার বিছানার পাশে জাগ্রত রইলেন। তার প্রাক্তন স্ত্রী শান্তিতে ঘুমাতে পারছিল না। ব্যথা তাকে ঘুমের মধ্যেও কষ্ট দিচ্ছিল। হাসপাতালের মনোচিকিৎসক, একজন দয়ালু মাঝবয়সী মহিলা, তার সাথে দেখা করতে এলেন। মিস্টার মালহোত্রা, আমি কি আপনার সাথে কিছু মিনিট কথা বলতে পারি? তিনি তার পাশে বসলেন। আমি আপনার পরিবারকে দেখেছি। 2 বাচ্চা গভীর মানসিক আঘাতের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি জানি। অর্জুন দীর্ঘশ্বাস ফেললেন। আর এই সবই আমার ভুল। নিজেকে এত দোষ দেবেন না। জরুরি হল যে আপনি ফিরে এসেছেন, কিন্তু আপনাকে বুঝতে হবে সম্পর্ক মেরামত করা সহজ হবে না। মায়া পরিত্যাগের সিন্ড্রোমে ভুগছে। সে বিশ্বাস করতে ভয় পায়, কারণ তার আবার আহত হওয়ার ভয় আছে। আর রোহন সেই পর্যায়ে আছে যেখানে তার একটি বাবার ছবির প্রয়োজন, কিন্তু তাকে হারানোরও ভয় আছে। মনোচিকিৎসক বিস্তারিতভাবে বোঝালেন, আপনাকে ধৈর্য রাখতে হবে। এমন প্রতিশ্রুতি দেবেন না যা আপনি পূরণ করতে পারবেন না। ছোট কিন্তু নিয়মিত করা কাজ বড় প্রতিশ্রুতি থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়। মায়া চেয়ারে গুটিয়ে শুয়েছিল। তার একটি হাত এখনও মায়ের হাত ধরেছিল। রোহন তার কোলে গভীর ঘুমেছিল। কখনো কখনো চমকে উঠে মা বলে ডাকত।
তিনি এই ছোট পরিবারকে দেখলেন এবং তার নবজাতক মেয়ের কথা ভাবলেন। একটি নির্দোষ প্রাণ, যা বড়দের জটিলতা সম্পর্কে কিছুই জানত না। মনোচিকিৎসক যেন তার চিন্তাভাবনা পড়ে ফেললেন। আপনি নবজাতক বাচ্চাটিকে নিয়ে চিন্তিত? হ্যাঁ, আমি চাই না যে সে বাবার ভালোবাসা ছাড়া বড় হোক। তাহলে আপনাকে আপনার সময় ঠিকভাবে ব্যবস্থা করতে হবে। কিন্তু এখন আপনার অগ্রাধিকার এই 2 বাচ্চা হওয়া উচিত। তারা একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে, যেখানে তাদের আপনাকে সবচেয়ে বেশি দরকার। তিনি উঠলেন, তার কাঁধে হাত রাখলেন। বাবা হওয়া সহজ নয়, বিশেষ করে যখন অনেক দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয়। কিন্তু আমার বিশ্বাস আপনি কোনো না কোনো রাস্তা বের করে নেবেন। এই বলে তিনি চলে গেলেন, অর্জুনকে হাজারো চিন্তার সাথে ছেড়ে। পরের দিন সকালে যখন অর্জুন চেয়ারে ঢুলছিলেন, তার ফোন ভাইব্রেট হল। একটি অজানা ঠিকানা থেকে একটি ইমেল এসেছিল। তিনি সেটা খুললেন এবং চমকে গেলেন। এটা প্রিয়ার ইমেল ছিল, যা স্বয়ংক্রিয়ভাবে পাঠানোর জন্য শিডিউল করা হয়েছিল। অর্জুন, যখন তুমি এই চিঠিটি পড়বে, সম্ভবত আমার কাছে বেশি সময় থাকবে না। আমি তোমাকে 2টো বাচ্চা সঁপে দেওয়ার জন্য লিখছি। মায়া একদম তোমার মতো, শক্তিশালী কিন্তু ভালোবাসার প্রয়োজন। ওকে খুব তাড়াতাড়ি বড় হতে হয়েছে, অনেক বেশি বোঝা বইতে হয়েছে। ওকে একটি সাধারণ বাচ্চা হওয়ার সুযোগ দিও। রোহন এখনো ছোট, ওর বাবার পথপ্রদর্শনের দরকার। ও তোমাকে খুব মনে করে, প্রতি রাতে জিজ্ঞেস করে যে বাবা কোথায়। আমি তোমাকে সব কিছু ক্ষমা করে দিলাম, আমার বদলে বাচ্চাদের ভালোবাসা দিও। আমি জানি যে তুমি তোমার নতুন স্ত্রীর সাথে মুশকিলে আছো, কিন্তু প্লিজ বাচ্চাদের জন্য তাদেরকে একটি সুযোগ দাও। ওদেরকে আমার মতো কষ্ট পেতে দিও না। প্রিয়া। তিনি ঘাবড়ে গিয়ে বিছানার দিকে দেখতে লাগলেন। প্রিয়া সেখানেই শুয়েছিল, কিন্তু লাইফ সাইন মনিটর জোরে জোরে বিপ করছিল। হার্টবিট দুর্বল হচ্ছিল, ব্লাড প্রেশার দ্রুত কমছিল। ডাক্তার ভেতরে ছুটে এলেন, তাকে বাইরে ঠেলে দিলেন। মা, মা! মায়া চিৎকার করল, ঘাবড়ে গিয়ে জেগে উঠল। সে ভেতরে ঢোকার চেষ্টা করল, কিন্তু একজন নার্স তাকে থামিয়ে দিল। রোগীর তীব্র হৃদগতি বন্ধ হয়ে গেছে, শকের জন্য প্রস্তুতি নাও। ডাক্তারের তাৎক্ষণিক কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। 300 ক্লিয়ার। ডিফাইব্রিলেটারের শব্দ প্রতিধ্বনিত হল। 1 বার, 2 বার, 3 বার। অর্জুন 2 বাচ্চাকে গলে নিলেন। তার হৃদয় যেন থেমে গেল। মায়া তার কোলে ভেউ ভেউ করে কাঁদছিল। মা, মরে যেও না, আমাকে ক্ষমা করে দাও, আমি আর বাবার ওপর রাগ করব না, মা। রোহন বুঝতে পারছিল না যে কি হচ্ছে। সে শুধু তার দিদিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। কিছু হবে না, মায়ের কিছু হবে না। অর্জুন সান্ত্বনা দিলেন, কিন্তু তিনি নিজেই নিজের কথায় বিশ্বাস করতে পারছিলেন না। এটা সেই মুহূর্ত ছিল যখন তাকে সিদ্ধান্ত নিতে হতো, থাকা বা যাওয়া, অতীত বেছে নেওয়া বা ভবিষ্যৎ, পুরনো প্রেম এবং সম্পর্ক বেছে নেওয়া বা নতুন দায়িত্ব। ঠিক সেই সময় তানিয়ার ফোন এলো। তার কণ্ঠস্বর দুর্বল ছিল। অর্জুন, আমি এইমাত্র একটি বাচ্চা মেয়ের জন্ম দিয়েছি। ও তার নাম মিশা রেখেছে। অর্জুন চুপ রইলেন, বুঝতে পারছিলেন না যে কি বলবেন। বাচ্চাটি ঠিক হলেই আমি আমেরিকা চলে যাব। আমার বয়ফ্রেন্ড সব আনুষ্ঠানিকতা সেরে ফেলেছে। আজ থেকে আমাদের আর কোনো সম্পর্ক নেই, এবং বাচ্চাটি নতুন বাবা পাবে। তানিয়ার কণ্ঠে একটু তিক্ততা ছিল। তুমি তোমার পুরনো বাচ্চাদের খেয়াল রাখো। আমি তোমাকে সুখের কামনা করি। ফোন কেটে গেল। আধা ঘণ্টার উত্তেজনার পর জরুরি কক্ষের দরজা খুলল। একজন ক্লান্ত ডাক্তার বাইরে এলেন। আপাতত বিপদ কেটেছে, কিন্তু অবস্থা খুব খারাপ। সম্ভবত। তিনি বাক্যটি পুরো করলেন না। তার চোখ সব কিছু বলে দিল। তাকে অবিলম্বে সিঙ্গাপুরে নিয়ে যেতে হবে। সেখানে একটি নতুন চিকিৎসার পদ্ধতি আছে। একজন তরুণ ডাক্তার পরামর্শ দিলেন। মাউন্ট এলিজাবেথে আমার একজন পরিচিত আছে, আমি এখনই যোগাযোগ করতে পারি। তাড়াতাড়ি করো! অর্জুন প্রায় চিৎকার করে উঠলেন। খরচ যতই হোক। মায়া ঘরে ছুটে গেল। মায়ের বিছানার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। প্রিয়া চোখ খুললেন, দুর্বল হাসি দিলেন। আমার ভয় ছিল যে আমি বিদায় জানাতে পারব না। এমন বলো না মা, তুমি ঠিক হয়ে যাবে। মায়া ফুফিয়ে কাঁদতে লাগল। মায়া বেটা, শক্ত থেকো, ভাইয়ের খেয়াল রেখো এবং নিজের বাবাকে ক্ষমা করে দিও। তিনি একজন ভালো মানুষ, শুধু রাস্তা হারিয়ে ফেলেছিলেন। আমি তাকে ক্ষমা করে দিয়েছি মা, আমি আর তার উপর রাগ করব না। শুধু আপনি ঠিক হয়ে যান। মায়া ভেউ ভেউ করে কাঁদতে লাগল। অর্জুন বিছানার পাশে এলেন, প্রিয়ার হাত ধরলেন। আমি আর কোথাও যাব না। আমি এখানেই থেকে তোমার আর বাচ্চাদের যত্ন নেব। আমি তানিয়ার সাথে তালাক নিয়ে নিয়েছি। তুমি এটা ভুল করলে, প্রিয়া ফিসফিস করে বলল। ওই বাচ্চাটি নির্দোষ। আমি সামলে নেব। তুমি শুধু নিজের চিকিৎসার ওপর মনোযোগ দাও। কাল আমি তোমাকে সিঙ্গাপুরে নিয়ে যাব, সবচেয়ে ভালো হাসপাতালে। অর্জুন, প্রিয়া মাঝখানে কথা কেটে দিল। আমি নিজের অবস্থা জানি, কিন্তু ধন্যবাদ যে তুমি ফিরে এলে। অন্তত বাচ্চাদের কাছে তাদের বাবা আছে। এমন বলো না।
অর্জুনের গলা ধরে এলো, তুমি ঠিক হয়ে যাবে, আমরা একসাথে বাচ্চাদের লালন পালন করব। স্বামী স্ত্রীর মতো নয়, বরং বন্ধু আর পরিবারের মতো। তোমাকে বাচ্চাদের জন্য বাঁচতে হবে। প্রিয়া মুচকি হাসল, চোখের জল তার গালে গড়িয়ে পড়ল। জানো, আমি অনেক আগে থেকেই নিজেকে প্রস্তুত করে নিয়েছিলাম, কিন্তু এখন তোমাকে বাচ্চাদের চিন্তা করতে দেখে আমার বেশি শান্তি লাগছে। আমার কাছে প্রতিজ্ঞা করো, যাই ঘটুক না কেন, তুমি ওদের আর কখনো ছেড়ে যাবে না। আমি শপথ করছি। অর্জুন তার প্রাক্তন স্ত্রীর হাত শক্ত করে ধরলেন। আমি আমার জানের কসম খাচ্ছি, আমি আমার বাচ্চাদের আর কখনো ছেড়ে যাব না। জানালার বাইরে মুম্বাইয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। মৌসুমের প্রথম বৃষ্টি নিজের সাথে ঠান্ডা নিয়ে এলো, গত কয়েকদিনের চিলতে গরম শান্ত করে। ছোট হাসপাতালের ঘরে একটি পরিবার বছরের পর বছর বিচ্ছিন্ন থাকার পর আবার এক হচ্ছিল। আরও কত চ্যালেঞ্জ তাদের জন্য অপেক্ষা করছে সে ব্যাপারে তারা ছিল অজ্ঞাত। এই সিদ্ধান্তটি অর্জুনের জীবনের সবচেয়ে দীর্ঘ রাতে নেওয়া হয়েছিল। ডিভোর্সের কাগজপত্রে স্বাক্ষর করার পর তার কাছে শুধু ছিল তার প্রাক্তন স্ত্রীকে বাঁচানো এবং সন্তানদের সাথে তার ভুলগুলো শুধরে নেওয়ার দৃঢ় সংকল্প। পরের সকালে তিনি সম্পত্তি ভাগাভাগির প্রক্রিয়া শেষ করার জন্য তার ব্যক্তিগত আইনজীবীকে ফোন করলেন। স্যার, আপনি কি সত্যি এটে করতে চান? আমরা 500 কোটি টাকা সম্পত্তির কথা বলছি। আইনজীবী চিন্তিত ছিলেন। যেভাবে ম্যাডাম তানিয়া দাবি করছেন আপনি অর্ধেকেরও বেশি কোম্পানি, বাংলো, শেয়ার হারাবেন। আমি জানি। অর্জুন তাকে মাঝপথে থামিয়ে দিলেন। শুধু তার দাবি মতো করো। আমার শুধু প্রিয়ার চিকিৎসা এবং বাচ্চাদের লালন পালনের জন্য পর্যাপ্ত অর্থ দরকার। তানিয়ার সন্তানের জন্ম এবং অর্জুনের ডিভোর্সের খবর দ্রুত ব্যবসায়িক জগতে ছড়িয়ে পড়ল। তার ফোন ক্রমাগত বাজতে লাগল। পার্টনাররা চিন্তিত ছিল, কন্ধুরা কৌতূহলী ছিল এবং প্রেস পেছনে পড়েছিল। তিনি ফোন বন্ধ করে দিলেন, কোনো পরোয়া করলেন না। মাত্র 24 ঘণ্টার মধ্যে যে সাম্রাজ্যটি তিনি এত কষ্টে তৈরি করেছিলেন তা ভেঙে পড়তে শুরু করল। তানিয়া দ্রুত তার শেয়ার হস্তান্তর করে দিল এবং যৌথ তহবিল থেকে তার টাকা তুলে নিল। অনেক পার্টনার এই কথা জানার পর মুখ ফিরিয়ে নিল যে এখন তার কাছে আগের মতো ক্ষমতা নেই। অর্জুন, তুমি সত্যিই পাগল হয়ে গেছ? সঞ্জয়, তার সবচেয়ে ভালো বন্ধু এবং বিজনেস পার্টনার, ফোন করল। নিজের মরতে বসা প্রাক্তন স্ত্রীর জন্য সব ছেড়ে দিলে? তুমি কি তোমার বাচ্চাদের কথা একবারও ভেবেছ? যখন কিছুই থাকবে না তখন তাদের কিভাবে মানুষ করবে? আমার কাছে এখনও 2টি হাত এবং একটি মস্তিষ্ক আছে। অর্জুন উত্তর দিলেন, আমি একবার টাকা কামিয়েছি, আমি আবারও কামাতে পারি, কিন্তু পরিবারের সাথে কাটানোর সময় কেনা যায় না। প্রাক্তন স্ত্রী, অসুস্থ বাচ্চা, একে কি পরিবার বলে? সঞ্জয় হাসল। যাই হোক, তোমার মতো বোকা বন্ধু আমার নেই। পরের সকালে প্রিয়াকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার প্রক্রিয়া দ্রুত গতিতে শুরু করা হলো। কিন্তু একটি সমস্যা ছিল। সম্পত্তি ভাগ করার পরে অর্জুনের কাছে যে টাকা বেঁচেছিল তা বিদেশে বিশেষ চিকিৎসার খরচ মেটানোর জন্য পর্যাপ্ত ছিল না। তাকে তার বেন্টলি, দামি ঘড়ি এবং এমনকি হীরের বিয়ের আংটিটিও দ্রুত বিক্রি করে দিতে হলো। বাবা, তুমি এখন কি করছো? মায়া জিজ্ঞেস করল যখন সে তাকে গাড়ি বিক্রির কাগজপত্রে স্বাক্ষর করতে দেখল। তোমার মায়ের চিকিৎসার জন্য আমার টাকা দরকার, তিনি উত্তর দিলেন। কিন্তু ওটা তো তোমার গাড়ি, তুমি ওটাকে খুব ভালোবাসো, রোহন নিষ্পাপভাবে বলল। তোমরা দুজন আমার কাছে আরও বেশি প্রিয়, অর্জুন তার ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন। বিমানের ওড়ার সময় প্রিয়ার অবস্থার হঠাৎ অবনতি ঘটল। তার শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়ে গেল এবং এমনভাবে ঘাম ঝরছিল যেন সে স্নান করেছে। জরুরি অবতরণ করো, অর্জুন পাইলটের উপর চিৎকার করলেন। কিন্তু প্রিয়া তার হাত ধরল। না, উঠতে থাকো, আমি চাই বাচ্চারা যেন সেরা সুযোগ পায়। মা, আপনার কি খুব ব্যথা হচ্ছে? মায়া তার মায়ের ঘাম মুছে দিল। তার হাত কাঁপছিল। আমি ঠিক আছি, শুধু একটু ক্লান্ত, প্রিয়া হাসার চেষ্টা করল। পুরো ফ্লাইট জুড়ে সে ব্যথায় ছটফট করছিল, কিন্তু যখনই বাচ্চারা তার দিকে তাকাত সে হাসার চেষ্টা করত। পাশে বসে থাকা অর্জুনের হৃদয় যেন জ্বলে যাচ্ছিল। তার বহু বছর আগের সেই ফ্লাইটের কথা মনে পড়ল, যখন পুরো পরিবার দার্জিলিং ঘুরতে গিয়েছিল। প্রিয়ার বিমান ভীতি ছিল। সে পুরো ভ্রমণের সময় তার হাত শক্ত করে ধরে রেখেছিল। অর্জুন, আমার ভয় লাগছে, সে তার কানে ফিসফিস করে বলেছিল। ভয় পেও না, আমি তো আছি, তিনি তাকে তার বাহুডোরে জড়িয়ে নিয়েছিলেন। এখন সেই একই হাত, কিন্তু রোগা আর ঠান্ডা। সেই একই মহিলা, কিন্তু ধীরে ধীরে জীবন থেকে দূরে সরে যাচ্ছিলেন। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এশিয়ার শীর্ষ মেডিকেল টিম রোগীকে ভর্তি করল। প্রফেসর লিম, সিঙ্গাপুরের নম্বর 1 ক্যান্সার বিশেষজ্ঞ, ব্যক্তিগতভাবে প্রিয়ার পরীক্ষা করলেন। 2 দিন পরীক্ষা এবং পরামর্শের পর তিনি অর্জুনকে তার ব্যক্তিগত ঘরে ডাকলেন। মেরিনাবের দৃশ্যের সাথে বিলাসবহুল ঘরটিতে অর্জুনের শুধু রোগ নির্ণয়ের ফলাফলের প্রতি মনোযোগ ছিল। আমি আপনার সাথে মিথ্যা বলবো না, অবস্থা খুব গুরুতর।
ক্যান্সার মস্তিষ্ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তবে তিনি তার চশমা ঠিক করতে করতে দ্বিধা করলেন। তবে কি প্রফেসর? অর্জুন অধৈর্য হয়ে উঠলেন। আমেরিকা থেকে একটি পরীক্ষামূলক চিকিৎসা পদ্ধতি আছে যা ন্যানো প্রযুক্তিসহ ইমিউনোথেরাপি ব্যবহার করে। সাফল্যের হার মাত্র 30%। খরচ অনেক বেশি, পুরো কোর্সের জন্য প্রায় $5 লাখ এবং প্রক্রিয়াটি রোগীর জন্য অত্যন্ত বেদনাদায়ক হবে। করুণ, অর্জুন এক মুহূর্তের দ্বিধা ছাড়াই বললেন, যদি 1%ও সুযোগ থাকে আমি চেষ্টা করতে চাই। আপনার কি যথেষ্ট আর্থিক সক্ষমতা আছে? প্রফেসর লিম তাকে একটি অর্থপূর্ণ দৃষ্টিতে দেখলেন। তিনি প্রেসের মাধ্যমে অর্জুনের অবস্থা সম্পর্কে জানতেন। আমি ব্যবস্থা করে নেব, অর্জুন দৃঢ়তার সাথে বললেন। প্রফেসরের ঘর থেকে বেরিয়ে তিনি টাকা ধার করার জন্য তার পরিচিত সকলকে ফোন করলেন। কিন্তু যখন তারা শুনল যে তার ডিভোর্স হয়ে গেছে এবং তিনি তার অধিকাংশ সম্পত্তি হারিয়েছেন, তখন কেউ এত বড় অঙ্কের টাকা ধার দিতে প্রস্তুত হল না। মাফ করো অর্জুন, আমিও মুশকিলে আছি। তুমি বোঝো, অর্থনীতি খারাপ চলছে। তুমি পাগল, নিজের প্রাক্তন স্ত্রীর চিকিৎসা করাচ্ছ? ঠান্ডা প্রত্যাখ্যানগুলো তার হৃদয়ে ছুরির মতো বিঁধল। হতাশ হয়ে অর্জুন মুম্বাইয়ে তার বেঁচে থাকা ছোট্ট অ্যাপার্টমেন্টটিও বিক্রি করার সিদ্ধান্ত নিলেন, যেখানে তিনি তার বাচ্চাদের সাথে থাকার পরিকল্পনা করেছিলেন। বাবা, যদি আমরা ঘর বিক্রি করে দিই তাহলে আমরা কোথায় থাকব? মায়া জানার পর জিজ্ঞেস করল। আমরা ভাড়া নেব, জরুরি হলো আগে তোমার মাকে বাঁচানো। আমরা আমাদের পুরনো ভাড়ার ঘরে ফিরে চলি, রোহন পরামর্শ দিল। আমার সেখানে অভ্যাস আছে, প্রতিবেশীরা খুব ভালো। অর্জুন ভরাট গলায় দুজনকেই জড়িয়ে ধরলেন। না, আমি সব সামলে নেব, তোমরা চিন্তা করো না। চিকিৎসার কোর্স ভয়ঙ্কর ব্যথা দিয়ে শুরু হল। প্রিয়ার ক্রমাগত বমি হতো। ওষুধের কারণে তার পুরো শরীর মুচড়ে উঠত। চুল গোছা গোছা করে ঝরে যাচ্ছিল এবং ত্বক কাগজের মতো ফ্যাকাশে হয়ে গিয়েছিল। অর্জুন, সে বেহুশ অবস্থায় তার হাত ধরল। আমার খুব ব্যথা হচ্ছে, আমাকে মরে যেতে দাও। না, তোমাকে বাচ্চাদের জন্য বাঁচতে হবে। অর্জুন চিৎকার করলেন। চোখ দিয়ে জল ঝরতে লাগল। তিনি নিজেকে এতটা অসহায় আগে কখনো অনুভব করেননি। টাকা, ক্ষমতা সবকিছু মৃত্যুর সামনে ব্যর্থ ছিল। মায়া তার মায়ের কাছ থেকে এক মুহূর্তের জন্য দূরে সরেনি। প্রতিটি ছোট বড় জিনিসের খেয়াল রাখত। সে তার মাকে স্পঞ্জ বাথ দিত, এক এক চামচ করে জাও ভাত খাওয়াত এবং একটি বাচ্চার মতো ডায়াপার বদলে দিত। ক্লান্ত হয়ে গেছ? অর্জুন জিজ্ঞেস করলেন, যখন তিনি তার মেয়েকে ঘুমের অভাবে চেয়ারে ঢলে পড়তে দেখলেন। আমার অভ্যাস আছে, যখন মা প্রথমবার অসুস্থ হয়েছিলেন তখনও আমি এভাবেই যত্ন নিতাম। মারা ক্লান্ত গলায় উত্তর দিল। 12 বছরের মেয়েটি যেন এক রাতেই বড় হয়ে গিয়েছিল। অদ্ভুত শান্তিতে সে প্রতিটি কাজ সামলাচ্ছিল। বেটা, আমাকে করতে দাও, তুমি রোহনের খেয়াল রাখো, সে খুব বেশি করে বাড়ির কথা মনে করছে। মায়া তাকে মাঝপথে থামিয়ে দিল। হ্যাঁ, রোহনের মধ্যে অপরিচিত পরিবেশের কারণে মানসিক চাপ দেখা যাচ্ছিল। সে প্রায়ই রাতে কান্না করত এবং তাদের পুরনো ভাড়ার ঘরে ফিরে যাওয়ার জন্য জিদ করত। বাবা, মা কবে ঠিক হবে যাতে আমরা বাড়ি যেতে পারি? তাড়াতাড়ি হবে বেটা। অর্জুন তাকে সান্ত্বনা দিলেন, কিন্তু তিনি নিজেও জানতেন না সেই তাড়াতাড়ি কবে আসবে। 1 মাস চিন্তা আর আশায় কেটে গেল। একাধিক সহায়ক ওষুধের ব্যবহারের কারণে চিকিৎসার খরচ বেড়ে গেল। অর্জুনকে উচ্চ সুদের হারে ঋণ নিতে হল, এমনকি নিজের ল্যাপটপ এবং ফোনটিও বন্ধক রাখতে হল। তিনি অতিরিক্ত আয়ের জন্য সিঙ্গাপুরে কাজ খোঁজা শুরু করলেন। ফ্রিল্যান্স ডিজাইনের কাজ করতে লাগলেন। এক সময়কার শক্তিশালী কোটিপতি এখন সামান্য মূল্যের জন্য রাত জেগে আর্কিটেকচারাল ড্রয়িং তৈরি করতেন। তুমি কি করছো? প্রিয়া জ্ঞান ফিরলে জিজ্ঞেস করল। সামান্য কিছু কাজ করছি, অর্জুন লুকানোর চেষ্টা করলেন। আমাকে ধোকা দিও না, আমি জানি তুমি মুশকিলে আছো, বাজ করো, আমি চাই না তুমি আমার জন্য কষ্ট পাও। এরকম বলো না, তিনি রাগে বললেন। আমি এইসব বাচ্চাদের জন্য করছি, তোমার জন্য নয়, তাই তোমাকে বাঁচতে হবে, তোমাকে ঠিক হতে হবে। আশ্চর্যজনকভাবে 1 মাসের নরকের পর প্রিয়া চিকিৎসায় সাড়া দিতে শুরু করল। তার ফুসফুসের টিউমার 40% পর্যন্ত সংকুচিত হয়ে গিয়েছিল এবং ক্যান্সার কোষের ছড়ানো বন্ধ হয়ে গিয়েছিল। এটা একটি বিরল ঘটনা। প্রফেসর লিম উত্তেজিত ছিলেন, কিন্তু তাড়াতাড়ি খুশি হবেন না। রোগীর এখনও কমপক্ষে 6 থেকে 12 মাস ক্রমাগত চিকিৎসার প্রয়োজন এবং পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ানোর জন্য বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট সবচেয়ে ভালো হবে। বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট? অর্জুন চিন্তিত হয়ে উঠলেন। কত খরচ হবে? প্রায় $2 লাখ এবং এর বাইরে অপারেশনের পরবর্তী খরচ আলাদা। এই বিশাল অঙ্কের টাকা অর্জুনকে স্তম্ভিত করে দিল। তিনি তার সব সম্পদ নিঃশেষ করে ফেলেছিলেন, কিন্তু প্রিয়াকে ধীরে ধীরে সুস্থ হতে দেখে
তার বাচ্চাদের মুখে তাদের মাকে ভালো দেখে হাসি দেখে তিনি জানতেন যে তিনি থামতে পারেন না। বাবা, আমি কি পার্ট টাইম কাজ করতে পারি? মায়া হঠাৎ জিজ্ঞেস করল। আমি বাসন ধুতে, ঘর পরিষ্কার করতে জানি। এখানে হয়তো ভারত থেকে বেশি মাইনে পাওয়া যাবে। না, অর্জুন গম্ভীর গলায় বললেন, তোমাকে পড়াশোনা করতে হবে, আমি সব সামলে নেব। তিনি ভারতে ফোন করলেন এবং প্রিয়ার মাকেও চিকিৎসার জন্য আনার ব্যবস্থা করলেন। আরও একজন মানুষের খরচ বেড়ে গেল, কিন্তু তিনি সেই বৃদ্ধ মহিলাকে বাড়িতে একা ফেলে যেতে পারতেন না। শ্রীমতী কমলা যদিও আধা পক্ষাঘাতগ্রস্ত ছিলেন, কিন্তু মানসিকভাবে সচেতন ছিলেন। নিজের মেয়েকে দেখে তিনি কান্নায় ভেঙে পড়লেন। বেটা, তুই কত রোগা হয়ে গেছিস, আমি ভেবেছিলাম আমি তোকে আর দেখতে পাব না। তিনি কাঁপতে কাঁপতে প্রিয়ার হাত ধরলেন। কাঁদো না মা, আমি এখন ঠিক হয়ে যাচ্ছি, প্রিয়া সান্ত্বনা দিল, যদিও সে নিজেও তখনও দুর্বল ছিল। নানি, রোহন বিছানায় লাফিয়ে উঠে তাকে জড়িয়ে ধরল। আমার আপনাকে খুব মনে পড়ছিল। এখানে বড় টিভি আছে, এসি আছে, খুব ঠান্ডা না নানি? ছেলেটির নিষ্পাপতা পুরো ঘরটিকে উষ্ণতা দিয়ে ভরিয়ে দিল। মায়া বিছানার পাশে হাঁটু গেড়ে বসল। মাফ করে দিন নানি, আমি আপনার কাছে মিথ্যা বলেছিম যে মা অসুস্থ। খুব ভালো করেছিস বেটা, তিনি ভরাট গলায় বললেন। তুই সত্যিই বড় বোন, মা আর ভাইয়ের খেয়াল রাখতে জানিস। অর্জুন একপাশে দাঁড়িয়েছিলেন। এই উষ্ণ পারিবারিক চিত্রে তিনি নিজেকে একজন বাইরের মানুষের মতো অনুভব করছিলেন। এত বছরের অনুপস্থিতিতে তিনি কত গুরুত্বপূর্ণ মুহূর্ত হারিয়ে ফেলেছেন। কিন্তু তারপরে শ্রীমতী কমলা তার দিকে তাকালেন। ধন্যবাদ বেটা যে তুমি ফিরে এসেছ। দেরিতেই সঠিক, কিন্তু কখনো না আসার চেয়ে ভালো। আমি খুশি যে প্রিয়া এবং বাচ্চাদের কাছে তুমি আছো। প্রিয়া সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিল। অর্জুন ভারত থেকে খবর পেলেন তার পুরনো কোম্পানি, যা এখন তানিয়ার ছিল, খারাপ ব্যবস্থাপনার কারণে মুশকিলে ছিল। অনেক প্রকল্প থেমে গিয়েছিল এবং পার্টনাররা টাকা তুলে নিচ্ছিল। তানিয়া কোম্পানিটিকে সস্তায় বিক্রি করে দিয়েছিল এবং তার নতুন প্রেমিকের সাথে তার মেয়েকে নিয়ে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করতে চলে গিয়েছিল। সঞ্জয় ফোন করল। দেখেছ, সব শেষ হয়ে গেল, এখন অনুশোচনা করেও কোনো লাভ নেই। আমার কোনো অনুশোচনা নেই, অর্জুন উত্তর দিলেন। জীবনে প্রথমবার আমার মনে হচ্ছে যে আমি সত্যি সত্যিই বাঁচছি। সত্যি সত্যিই বাঁচছ? অভাবে, নিজের প্রাক্তন স্ত্রীর চিকিৎসার জন্য ঋণে ডুবে? সঞ্জয় ঠাট্টা করল। হ্যাঁ, এবং নিজের বাচ্চাদের হাসতে দেখে, তাদের বাবা বলতে শুনে, নিজের ভুলগুলো শুধরে। তোমার কাছে কোটি কোটি আছে, কিন্তু তোমার কাছে এই জিনিসগুলো নেই। ব্যাংক থেকে ঋণের বিজ্ঞপ্তি পাঠানো হলো। তার সব সম্পত্তি বিক্রি করার পরেও অর্জুনের ওপর ব্যবসার সময়ের প্রায় 10 কোটি টাকার ঋণ বাকি ছিল। বর্তমান পরিস্থিতিতে তিনি এটি পরিশোধ করতে পারছিলেন না। স্যার, ব্যাংক আপনার বিরুদ্ধে মামলা করার হুমকি দিচ্ছে, আইনজীবী ফোন করে জানালেন। যদি আপনি হেরে যান তাহলে আপনার জেল হতে পারে। হতে দাও, অর্জুন ক্লান্ত হয়ে বললেন। আমার কাছে এখন হারানোর মতো কিছু নেই। বাবা, মায়া চিন্তিত মুখ নিয়ে পাশে দাঁড়াল। আমি ফোনে কথা শুনেছি, আপনার কি জেল হবে? না বেটা, আমি সব সামলে নেব, তিনি তাকে আশ্বস্ত করলেন। কিন্তু মায়া মাথা নাড়ল। আমার সাথে মিথ্যা বলো না, আমি জানি আপনি মায়ের চিকিৎসার কারণে মুশকিলে আছেন, আর আপনি এইটা থামিয়ে দিন বাবা। মায়া, অর্জুন গম্ভীর গলায় বললেন, আমি বলেছিলাম আমি হার মানব না। তোমার মা ঠিক হচ্ছে, শুধু বোন ম্যারো ট্রান্সপ্লান্টের দরকার, আর তারপর তার সুস্থ হওয়ার সুযোগ আছে। আমি মরে যেতে পছন্দ করব, কিন্তু তোমার মাকে। তিনি আবেগপ্রবণ হয়ে বাক্যটি শেষ করতে পারলেন না। মায়া তার বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। আমাকে মাফ করে দিন বাবা, আমাকে মাফ করে দিন যে আমি আপনাকে ঘৃণা করতাম। আপনি দুনিয়ার সেরা মানুষ। কাঁদো না, অর্জুন তার মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন। আমার তোমার কাছে ক্ষমা চাওয়া উচিত, গত 5 বছর অনুপস্থিত থাকার জন্য। প্রফেসর লিম আপনার সাথে দেখা করতে চান, একজন নার্স এসে জানাল। অর্জুনের বুক কেঁপে উঠল। এটা কি কোনো খারাপ খবর ছিল? কিন্তু যখন তিনি ঘরে গেলেন তখন প্রফেসর হাসছিলেন। আমার কাছে সুখবর আছে, আপনার স্ত্রী চিকিৎসায় খুব ভালো সাড়া দিচ্ছেন। যদি আমরা একজন উপযুক্ত বোন ম্যারো ডোনার খুঁজে পাই তবে তার সুস্থ হওয়ার খুব বেশি সম্ভাবনা আছে। আমি দান করব, অর্জুন সঙ্গে সঙ্গে বললেন। আমি পরীক্ষার জন্য প্রস্তুত। প্রফেসর মাথা নাড়লেন। আমার অনুমান ছিল যে আপনি এটাই বলবেন, কিন্তু আপনি কি ঝুঁকিগুলো বোঝেন? বোন ম্যারো দান করা বিপজ্জনক নয়, কিন্তু এটি কিছু সময়ের জন্য আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করবে। আমি বুঝি, দয়া করে সঙ্গে সঙ্গে পরীক্ষা করুন। 2 দিন পর পরীক্ষার ফলাফলে দেখা গেল যে অর্জুন 90% মিলে গিয়েছেন, যা দুজন অরক্ত সম্পর্কিত মানুষের মধ্যে একটি বিরল ঘটনা। এটি ওপরওয়ালার ইঙ্গিত, ডাক্তার মজা করে বললেন।
মনে হচ্ছে আপনারা দুজন একে অপরের জন্যই তৈরি। অর্জুন বিষণ্ণভাবে হাসলেন। হয়তো এটা সত্য ছিল, কিন্তু তার এটা বুঝতে অনেক দেরি হয়ে গেল। তুমি পাগল, আমার জন্য বোন ম্যারো দান করছ? প্রিয়া এই খবর শুনে আশ্চর্য হয়ে গেল। তোমার জন্য নয়, আমার বাচ্চাদের মায়ের জন্য। অর্জুন সংশোধন করলেন, আমি তোমার এবং বাচ্চাদের কাছে খুব ঋণী। এটাই একমাত্র উপায় যার মাধ্যমে আমি কিছুটা হলেও ক্ষতিপূরণ দিতে পারি। কিন্তু যদি তোমার কিছু হয়ে যায়, কিছু হবে না, আমাকে এখনও বাচ্চাদের লালন পালন করার জন্য বাঁচতে হবে। বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের জন্য অপেক্ষা করতে করতে পরিবার কিছু বিরল শান্তিপূর্ণ দিন কাটাল। অর্জুন রোহনকে পড়া এবং দাবা খেলা শেখালেন। বাবা, আমি বড় হয়ে ডাক্তার লিমের মতো ডাক্তার হতে চাই, ছেলেটি বলল, যাতে আমি মায়ের মতো গরিব মানুষদের চিকিৎসা করতে পারি। এটা একটা ভালো স্বপ্ন, আমি তোমাকে সমর্থন করব, অর্জুন তার ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন। মায়া তার বাবার সাথে খুলতে শুরু করল, তাকে কঠিন বছরগুলোর কথা বলল। আমি আপনাকে খুব ঘৃণা করতাম, মেয়েটি জানালো। যখনই আমি বন্ধুদের তাদের বাবার সাথে দেখতাম, আমি আলাদা হয়ে কান্না করতাম। কিন্তু মা বলতো যে আপনি খারাপ মানুষ নন, শুধু রাস্তা হারিয়ে ফেলেছিলেন। মা আপনার সব ছবি রেখে দিয়েছে, বলতো যে পরে আমাকে দেখাবে। তোমার মা আমার ছবি রেখেছে? অর্জুন বিস্মিত ছিলেন। হ্যাঁ, পুরো একটি অ্যালবাম। মা বলতো, যাই হোক না কেন, আপনি সব সময় আমার বাবা থাকবেন। অর্জুনের গলা ভরাট হয়ে গেল। যা কিছু তিনি করেছিলেন, তারপরেও প্রিয়া তার বাচ্চাদের তাকে ভালোবাসতে শিখিয়েছিল। এটাই সত্যিকারের ভালোবাসা ছিল, নিঃস্বার্থ, কোনো দাবি ছাড়াই, শুধু নিজের বাচ্চাদের সুখ কামনা। আমি কথা দিচ্ছি যে আমি তোমাকে আর কখনো হতাশ করব না, তিনি তার মেয়েকে জড়িয়ে ধরলেন। আমি জানি, মায়া হাসল, কারণ আপনি এটা প্রমাণ করে দিয়েছেন। বোন ম্যারো ট্রান্সপ্লান্টের ৩ মাস পর প্রিয়াকে একটি বিশেষ রিকভারি রুমে ছুটি দেওয়া হলো। তার শরীর আশ্চর্যজনকভাবে নতুন ম্যারোতে সাড়া দিল। তার সব সূচক দিন দিন সুস্থ হচ্ছিল। এটি সত্যিই একটি বিশেষ কেস। প্রফেসর লিম তার উত্তেজনা লুকাতে পারলেন না। আমি কখনো কোনো রোগীকে এত দ্রুত সুস্থ হতে দেখিনি, কিন্তু তাকে এখনও কমপক্ষে ২ থেকে ৩ বছর পর্যন্ত নজরদারি এবং রক্ষণাবেক্ষণ চিকিৎসার প্রয়োজন হবে। অর্জুন মাথা নাড়লেন। তিনি একটি দীর্ঘ যাত্রার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিয়েছিলেন। গুরুত্বপূর্ণ ছিল যে প্রিয়া ধীরে ধীরে সুস্থ হচ্ছিল এবং বাচ্চাদের কাছে তাদের মা ছিল। সুখবর ক্রমাগত আসছিল। শ্রীমতী কমলা কয়েক মাসের ফিজিওথেরাপির পর তার ডান হাত সামান্য নাড়াতে পারছিলেন। মায়া সর্বোচ্চ নম্বর নিয়ে একটি নামকরা স্কুলে ভর্তি হল। রোহন খুশি এবং প্রাণবন্ত ছিল। এখন তার মধ্যে পুষ্টিহীনতার কোনো লক্ষণ ছিল না। বাবা, আজ শিক্ষক আমার ড্রয়িংয়ের প্রশংসা করেছেন। ছেলেটি তার ড্রয়িং বুক দেখাল। অর্জুন এক একটি পাতা উল্টালেন। তার ছেলের প্রতিভায় বিস্মিত ছিলেন। একটি বিশেষ ছবি ছিল, যাতে পুরো পরিবার খাবারের টেবিলের চারপাশে বসেছিল। রেখাগুলি আঁকাবাঁকা ছিল, কিন্তু অনুভূতিতে ভরপুর। প্রিয়ার সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করতে করতে অর্জুন ভারত থেকে খবর পেলেন। তানিয়া এক যুবক ব্যবসায়ীর সাথে পুনরায় বিয়ে করে নিয়েছিল এবং তার মেয়েকে নিয়ে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করতে চলে গিয়েছিল। সে একটি ইমেল পাঠাল। আমি বাচ্চার পদবি বদলে দেব। আজ থেকে তোমার কোনো খোরপোশ দেওয়ার বা যোগাযোগ করার দরকার নেই। বোঝো যে আমরা কখনো দেখাই করিনি। তিনি মিশ্র অনুভূতির সাথে ইমেলটি পড়লেন। কিছু পরিমাণে স্বস্তি এবং কিছু পরিমাণে সেই নিষ্পাপ শিশুটির জন্য অপরাধবোধ। কিন্তু সম্ভবত এটাই সবচেয়ে ভালো উপায় ছিল, যাতে মেয়েটি একটি পুরো পরিবারে বড় হতে পারে, মায়া এবং রোহনের মতো দুটি বাড়ির মধ্যে না পিষতে হয়। কি ভাবছ? প্রিয়া জিজ্ঞেস করল, যখন সে তাকে জানালার কাছে গভীর চিন্তায় ডুবে থাকতে দেখল। আমি আমার ভুলগুলোর কথা ভাবছি, যে আমি কত মানুষকে কষ্ট দিয়েছি। সবাই ভুল করে, জরুরি হল আমরা নিজের ভুল শুধরে নিই। প্রিয়া সান্ত্বনা দিল। তুমি আমাকে ঘৃণা করো না? আমার জন্য তুমি এত বছর কষ্ট পেয়েছ। ঘৃণা করে কি পাবো? আমার কাছে দুটি অসাধারণ বাচ্চা আছে। তারা আমাকে শক্তিশালী হতে, ভালোবাসতে শিখিয়েছে। যদি তারা না থাকত, তাহলে হয়তো আমার মধ্যে রোগের সাথে লড়াই করার শক্তি থাকত না। মায়া ওষুধের ট্রে নিয়ে ঘরে এলো। মা, ওষুধটা নাও। সে এখন লম্বা হয়ে গিয়েছিল। তার মুখে বোধগম্যতা পরিষ্কার ঝলক দিচ্ছিল। আমার ভালো মেয়ে। প্রিয়া তার চুলে হাত বুলিয়ে দিল। মায়া, তোমার কি স্বপ্ন? অর্জুন হঠাৎ জিজ্ঞেস করলেন। মায়া তার বাবার দিকে তাকালো। আমি ডাক্তার হতে চাই, যাতে আমি সেই গরিব মানুষদের চিকিৎসা করতে পারি যেমন ডাক্তাররা মাকে বাঁচিয়েছেন। আমি তোমার পুরো সমর্থন করব। তিনি তার মেয়ের হাত ধরলেন। কিন্তু এই কারণে নয় যে আমি ধনী, বরং এই কারণে যে আমার তোমার যোগ্যতার ওপর বিশ্বাস আছে। এক শরতের সন্ধ্যায়, যখন পুরো পরিবার হাসপাতালের ঘরে জড়ো ছিল, মায়া একটি খাম বের করল।
আমার কাছে সবার জন্য একটি উপহার আছে। ভেতরে একটি অলরাউন্ডার ছাত্রীর প্রশংসাপত্র এবং একটি ছোট্ট চিঠি ছিল। ধন্যবাদ বাবা মাম্মি, ধন্যবাদ বাবা ফিরে আসার জন্য, ধন্যবাদ মা শক্তিশালী থাকার জন্য। আমি কথা দিচ্ছি যে আমি সবসময় চেষ্টা করব এবং আপনাদের হতাশ করব না। আমি তোমাদের সবচেয়ে বেশি ভালোবাসি। প্রিয়া তার বাচ্চাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। অর্জুনও তার জল আটকাতে পারলেন না। রোহন বিছানায় লাফিয়ে উঠল। আমিও তোমাদের সবচেয়ে বেশি ভালোবাসি, আমিও দিদির মতো বুদ্ধিমান হব। যেদিন প্রিয়াকে অস্থায়ীভাবে একটি গেস্ট হাউসে যাওয়ার অনুমতি মিলল, পুরো পরিবার মিলে একটি বিশেষ খাবার তৈরি করল। 5 বছরেরও বেশি সময় পরে তারা আবারও একই টেবিলে বসেছিল। একেবারে আগের মতো, শ্রীমতী কমলা আবেগপ্রবণ হয়ে বললেন। তার ডান হাত কাঁপতে কাঁপতে চপস্টিক ধরছিল, যা কয়েক মাসের অভ্যাসের ফল ছিল। পুরোপুরি আগের মতো নয়। প্রিয়া অর্জুনের দিকে তাকিয়ে হাসল, কিন্তু হয়তো আরও ভালো, কারণ এখন আমরা একে অপরের বেশি কদর করি। খাবারটি উষ্ণতা ভরা পরিবেশে চলল। রোহন ক্রমাগত স্কুলের কথা বলতে থাকল। মায়া শান্ত ছিল, কিন্তু যখন সে স্কুলে গরিব বন্ধুদের সাহায্য করার জন্য একটি চ্যারিটি প্রজেক্টের কথা উল্লেখ করল, তখন তার চোখগুলো উজ্জ্বল হয়ে উঠল। আমি একটি স্কলারশিপ ফান্ড শুরু করতে চাই, সে জানালো, যাতে আমার মতো বাচ্চাদের স্কুলে যাওয়ার সুযোগ মেলে। এটা একটা চমৎকার ধারণা। অর্জুন উত্তেজিত হয়ে উঠলেন। আমি এতে টাকা দেব। আমরা কি এর নাম আশা ফান্ড রাখতে পারি? খাওয়ার পর যখন বাচ্চারা ঘুমিয়ে পড়ল, অর্জুন এবং প্রিয়া বারান্দায় বসে সিঙ্গাপুরের আকাশ দেখছিলেন। তুমি কি কখনো ভেবেছিলে যে আমরা এই দিন পর্যন্ত পৌঁছাব? প্রিয়া জিজ্ঞেস করল। কখনোই না। আমি ভেবেছিলাম যে আমি সব কিছু হারিয়ে ফেলেছি। কিন্তু তুমি হারোনি। তুমি টাকার বদলে পরিবার এবং সম্পর্ককে বেছে নিয়েছ, এবং আমার কোনো অনুশোচনা নেই, অর্জুন নিশ্চিত করলেন। নিজের বাচ্চাদের বড় হতে দেখে, তোমাকে ধীরে ধীরে সুস্থ হতে দেখে আমি জানি যে আমি সঠিক পছন্দ করেছিলাম। আমরা আবার একসাথে হব না, প্রিয়া ধীরে করে বলল। আমি বুঝি, অর্জুন মাথা নাড়লেন। কিন্তু আমরা এখনও একটি পরিবার, বাচ্চাদের জন্য এবং সেই সম্পর্কের জন্য যা কখনো শেষ হতে পারে না। প্রিয়া হাসল। চাঁদের আলো তার মুখের ওপর পড়ছিল, যা এখনও রোগা ছিল কিন্তু জীবনী শক্তি দিয়ে চকচক করছিল। দুজন নীরবে এই বিরল শান্তিপূর্ণ মুহূর্তটি উপভোগ করতে থাকলেন। বছর কেটে গেল। প্রিয়ার চিকিৎসা চলতে থাকল এবং সে আশ্চর্যজনকভাবে সুস্থ হয়ে উঠল। যদিও পুরোপুরি সুস্থ হয়নি, কিন্তু সে প্রায় সাধারণ জীবনযাপন করতে পারত। শুধু তাকে নিয়মিত হাসপাতালে যেতে হতো। অর্জুন সিঙ্গাপুরে একটি নতুন কোম্পানি শুরু করলেন। আয় আগের মতো ছিল না, কিন্তু পরিবারের যত্ন নেওয়ার জন্য পর্যাপ্ত ছিল। তিনি গরিব মেধাবী বাচ্চাদের সাহায্য করার জন্য একটি চ্যারিটি ফান্ড প্রতিষ্ঠা করার তার প্রতিশ্রুতিও পূরণ করলেন। মায়া অসাধারণ নম্বর নিয়ে হাইস্কুল পাশ করল এবং একটি নামকরা মেডিকেল স্কুল থেকে পুরো স্কলারশিপ পেল। তার স্নাতক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় মেয়েটি, যে এখন যুবতী হয়ে উঠেছিল, কৃতজ্ঞতার সাথে বলল, আমি আমার মাকে ধন্যবাদ জানাতে চাই, যিনি আমাকে দৃঢ়তা শিখিয়েছেন। ধন্যবাদ বাবা, যিনি আমাকে শিখিয়েছেন যে ভুল শুধরে নিতে কখনো দেরি হয় না। ধন্যবাদ আমার ছোট ভাই এবং নানি। পরিবারই আমার সবচেয়ে বড় প্রেরণা ছিল, জিসনে আমাকে প্রতিটি অসুবিধা পার করতে সাহায্য করেছে। পুরো হল হাততালিতে হুখরিত হয়ে উঠল। পরিবারের মর্মস্পর্শী গল্প শুনে অনেকের চোখে জল এসে গেল। রোহন একটি প্রতিভাবান ছেলে হয়ে উঠল। শুধু চিত্রকলাতেই ভালো ছিল না, পড়াশোনাতেও ভালো ছিল। সে প্রায়ই বলতো, আমি দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান, কারণ আমার কাছে মা, বাবা এবং দিদি আছে। তার নিষ্পাপতা একটি মলেমের মতো ছিল, যা সব ক্ষত ভরিয়ে দিচ্ছিল। শ্রীমতী কমলা যদিও বুড়ো এবং দুর্বল ছিলেন, কিন্তু তার বাচ্চাদের এবং নাতিনাতিনীদের একসাথে দেখে সবসময় হাসতেন। তিনি প্রায়ই বলতেন, ভগবান আমাকে পরিবারকে খুশি দেখতে আরও সময় দিয়েছেন, আমি খুব সন্তুষ্ট। এক শীতের সন্ধ্যায় যখন পুরো পরিবার হিটারের কাছে বসেছিল, অর্জুন পরামর্শ দিলেন, চলো একটি নতুন পারিবারিক ছবি তুলি। সবাই উৎসাহের সাথে রাজি হয়ে গেল। ছবিতে কোনো কৃত্রিমতা বা দূরত্ব ছিল না। প্রিয়া মাঝখানে বসেছিলেন, তার দুপাশে বাচ্চারা ছিল। অর্জুন পেছনে দাঁড়িয়েছিলেন। তার হাত তার প্রাক্তন স্ত্রীর কাঁধে ছিল, একজন স্বামী হিসেবে নয়, বরং একজন বন্ধু, একজন বাবা হিসেবে। শ্রীমতী কমলা হুইলচেয়ারে সামনে বসেছিলেন, তার হাসি উজ্জ্বল ছিল। এটা ছিল এমন একটি পরিবারের ছবি যা পরিপূর্ণ ছিল না, কিন্তু ভালোবাসায় ভরপুর ছিল। অনেক বছর পর যখন মায়া একজন সফল ডাক্তার হয়ে গিয়েছিল এবং রোহন একজন প্রতিভাবান চিত্রকর, তারা এখনও সেই কঠিন সময়টি মনে করত।
ব্যথা বা ঘৃণা দিয়ে নয়, বরং কৃতজ্ঞতা দিয়ে, কারণ সেই চ্যালেঞ্জগুলোই তাদের শক্তিশালী, দয়ালু করেছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল এসনে তাদের একটি অনমোল শিক্ষা দিয়েছিল। পরিবার হয়তো সবচেয়ে নিখুঁত জায়গা না হতে পারে, কিন্তু এটি সেই জায়গা যেখানে যত ঝড়ই আসুক না কেন সম্পর্কের সুতো কখনো ছিঁড়ে যেতে পারে না। অর্জুন প্রায়ই তার যাত্রা পিছনে ফিরে দেখতেন এবং নিজেকে বলতেন যে তার কাছে একসময় সব কিছু ছিল, কিন্তু সুখ ছিল না। এখন অনেক কিছু হারানোর পর তিনি সবচেয়ে মূল্যবান জিনিসটি পেলেন, পরিবার এবং সত্যিকারের ভালোবাসা। কিছু ভুল মোছা যায় না, কিছু ক্ষত ভরতে সময় লাগে, কিন্তু যখন মানুষ নিজের ভুল স্বীকার করে, অনুতাপ করে এবং তা সংশোধন করার চেষ্টা করে, তখন চমৎকার হতে পারে। ঠিক সেইভাবে যেমন একটি ভেঙে যাওয়া পরিবার আবার এক হয়ে গেল, পুরনো রূপে নয়, বরং একটি নতুন, গভীর এবং আগের চেয়েও শক্তিশালী বন্ধনে। অর্জুন প্রায়ই তার যাত্রা পিছনে ফিরে দেখতেন এবং নিজেকে বলতেন যে তার কাছে একসময় সব কিছু ছিল, কিন্তু সুখ ছিল না। এখন অনেক কিছু হারানোর পর তিনি সবচেয়ে মূল্যবান জিনিসটি পেলেন, পরিবার এবং সত্যিকারের ভালোবাসা। কিছু ভুল মোছা যায় না, কিছু ক্ষত ভরতে সময় লাগে, কিন্তু যখন মানুষ নিজের ভুল স্বীকার করে, অনুতাপ করে এবং তা সংশোধন করার চেষ্টা করে, তখন চমৎকার হতে পারে। ঠিক সেইভাবে যেমন একটি ভেঙে যাওয়া পরিবার আবার এক হয়ে গেল, পুরনো রূপে নয়, বরং একটি নতুন, গভীর এবং আগের চেয়েও শক্তিশালী বন্ধনে। এই গল্প থেকে শিক্ষা, জীবনে আমরা প্রায়ই খ্যাতি এবং টাকার ঘূর্ণাবর্তে আটকে যাই। এটা ভুলে যাই যে সত্যিকারের সুখ সবচেয়ে সরল জিনিসগুলোতে নিহিত, পরিবার। এই দুটি শব্দ সরল মনে হয়, কিন্তু এদের মধ্যে ভালোবাসা এবং বলিদানের পুরো আকাশ সমাগত। আপনার প্রিয়জনদের মূল্য বোঝার জন্য খুব দেরি হওয়ার অপেক্ষা করবেন না। লোভ এবং ইচ্ছেরা সেই জিনিসগুলোর ওপর পর্দা ফেলতে দেবেন না, যা জীবনে সত্যিই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, কোনো ভুলই এমন নয় যা শোধরানো যায় না, যদি আমরা সত্যিকারের মন দিয়ে অনুতাপ করি এবং বদলাতে চেষ্টা করি। প্রায়শ্চিত্তের পথ কঠিন হতে পারে, কিন্তু চূড়ান্ত পুরস্কার, ভালোবাসা এবং ক্ষমা প্রতিটি বলিদানের যোগ্য হবে। কারণ টাকা আবারও কামানো যেতে পারে, খ্যাতি আবারও তৈরি করা যেতে পারে, কিন্তু পরিবারের সাথে কাটানো সময় এবং সম্পর্ক একবার হারিয়ে গেলে কখনো ফিরে আসে না। প্রিয় দর্শকবৃন্দ, অনুপ্রেরণাদায়ক গল্পের দুনিয়ায় আমাদের সাথে পা রাখার জন্য ধন্যবাদ। আশা করি প্রতিটি গল্প আপনার জীবনের যাত্রায় একটি আলোর স্তম্ভের কাজ করবে। দয়া করে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আমরা এই মানবিক মূল্যবোধগুলো ছড়িয়ে দিতে পারি। আপনারা সবসময় সুস্থ এবং শান্তিপূর্ণ থাকুন। বন্ধুরা, আপনারা সবাই কোথা থেকে এসেছেন এবং আপনাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আমার দোয়া রইল যে আপনারা সবাই যেখানেই থাকুন সব সময় নিরাপদ এবং খুশি থাকুন। যদি আপনাদের কাছেও এমন কোনো আকর্ষণীয় গল্প থাকে, তাহলে তাকে আমাদের সবার সাথে অবশ্যই ভাগ করে নেবেন।